সকাল ৯টা ৪০ মিনিট। মেহেরুন্নেছা জরুরি তলব দিয়েছেন নুসরাতকে তার রুমে যাওয়ার জন্য। তাই নুসরাত ঘুম থেকে উঠতেই নাজমিন বেগম তাড়া দিলেন মেহেরুন্নেছার রুমে যাওয়ার জন্য। নুসরাত ব্রাশ করে নাস্তা করে কিছুক্ষণ শুয়ে বসে অলস ভঙ্গিতে গেল মেহেরুন্নেছার রুমে। মেহেরুন্নেছার রুমে যেতেই মেহেরুন্নেছা বললেন, দরজা জানালা লাগাইয়া আয়া বক। নুসরাত ভ্রুকুচকে জিজ্ঞেস করল, কেন? চুপ কর, যা কইতাছি কর, অত জবান চালাইস না। নুসরাত দরজা লাগিয়ে জানালা লাগাতে গেল আর মেহেরুন্নেছা নিজে উঠে গিয়ে জানালার বাহির দিয়ে উকিঝুঁকি মেরে দেখলেন তার রুমের পাশ দিয়ে কেউ হাঁটছে কিনা। যখন দেখলেন কেউ নেই তখন তিনি জানালা লাগিয়ে কান লাগিয়ে বসে থাকলেন। নুসরাত বিরক্ত হলো মেহেরুন্নেছার কাণ্ড কারখানায়। জানালা লাগিয়ে এত উকিঝুঁকি মারার কি আছে? এরকম করছো কেন? তোমার কিছু কি হয়েছে? মেহেরুন্নেছা উত্তর না দিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে জানালার সামনে থেকে সরে এসে দরজার সামনে গেলেন। সেখানে কিছুক্ষণ কান লাগিয়ে দাঁড়িয়ে থেকে ফিরে আসলেন। কি হয়েছে? এত গোপনীয়তা পালন করছো কেন? আরে চুপ কর, একটা কথা জানোস না, দেয়ালেরও কান আছে। তাই ভালা কইরা দেখা লইতাছি কোনডা আবার আমার রুমে আইসা কান লাগাইয়া বইয়া রইছে। দরজা জানালা লাগিয়ে রুম এরকম অন্ধকার করলে কেন? অতিরিক্ত কোনো জরুরি কথা কি? অতিরিক্ত জরুরি কথা মানে কি? জরুরির উপরে যেইডা থাকবো ওইডা কইতাম তোরে। মেহেরুন্নেছার এত সতর্কতা দেখে নুসরাত মনে করল সত্যি হয়তোবা কোনো জরুরি কথা আছে। তাই মেহেরুন্নেছার মুখের পানে তাকিয়ে সিরিয়াস হয়ে বলল, কি কথা বলো? তোর মোবাইল আনছোস? নুসরাত পকেট থেকে মোবাইল বের করতে করতে বলল, হ্যাঁ এনেছি তো। মেহেরুন্নেছা মুখটা হাসি হাসি করে বললেন, একটা গান বাজা। নুসরাত কপালে ভাঁজ ফেলে বলল, কেন? মেহেরুন্নেছা ব্যথিত গলায় বললেন, ইসরাতের বিয়ায় নাচ করলাম আর তুই তো উড়াইয়া নিয়া বিয়া কইরা ফালাইছোস। তোর বিয়াতে নাচতে পারি নাই, তাই এখন তোর বিয়া উপলক্ষে আমরা দুইজন দরজা লাগাইয়া নাচমু। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, বুড়ি, তুমি তো দেখছি প্রচুর অ্যাডভান্স, আর এটাই তোমার জরুরি কথা? হ, এইটাই জরুরি কথা। এখন কথা কম কইয়া গান বাজা। আর যেই সেই গান বাজাবি না, ডিজে গান বাজা। নুসরাত মাথা নাড়ালো যে সে ডিজে সং বাজাচ্ছে। নুসরাত ইউটিউবে ঢুকে প্রথমে একটা গান পেল, সেটাই প্লে করে দিল। সাউন্ড লোতে থাকা সত্ত্বেও সঙের ব্যাকগ্রাউন্ড সাউন্ড বেশি থাকায় আওয়াজ বেশি হলো। গানের সাথে সাথে ব্যাকগ্রাউন্ড সাউন্ডও বাড়তে লাগলো। ব্ল্যাকপিঙ্ক ইন ইউর এরিয়া, ব্ল্যাকপিঙ্ক ইন ইউর এরিয়া, বি এ ব্যাড গার্ল আই নো আই অ্যাম, অ্যান্ড আই অ্যাম সো হট, আই নিড এ ফ্যান, আই ডোন্ট ওয়ান্ট এ বয়, আই নিড এ ম্যান। মেহেরুন্নেছা নুসরাতের দিকে চোখ মুখ কুঁচকে তাকিয়ে রইলেন। গান বাজানোর জন্য বলায় এসব কি গান বাজাচ্ছে? নুসরাত মেয়েগুলোর ডান্সের স্টেপ দেখে মেহেরুন্নেছার দিকে তাকিয়ে বলল, এদের গানটা সুন্দর না? আর ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা যাচ্ছে গানের সাথে। মেহেরুন্নেছা মুখ ফুলিয়ে রাখলেন, কথা বললেন না। নুসরাত খেয়াল করে ডান্সের স্টেপ দেখল। তারপর নিজে উঠে গিয়ে মাথা নিচের দিকে দিয়ে ঘোরাতে যাবে তখন ঘাড়ের কাছে হাড্ডির মট করে শব্দ হলো। নুসরাত ঘাড়ে হাত দিয়ে চেপে ধরে উঠে দাঁড়ালো। মেহেরুন্নেছা নুসরাতের উপর বিরক্ত হয়ে পিঠে থাপ্পড় লাগালেন। কি হয়েছে, মারছো কেন? তোরে বলছি এসব তিরিং বিরিং গান বাজাইতে। তো কি বলছো? বলছি ডিজে গান বাজানোর জন্য। তো এইসবই তো ডিজে গান। ধুর, এইসব গানের কোনো জাত হইল? আমাগো যুগের গান বাজা। তাহলে আগে বলবা না? দিলে পুকারে আজা, মেরে গাম কি সাহারে আজা, ভিগা ভিগা হে সামা, ऐसे में हेतु कहा, मेरे दिले पुकारे आजा, मेरे গাম কে সাহারে আজা। মেহেরুন্নেছা হাত উপরের দিকে তুলে নাচছিলেন। নুসরাত অবাক হয়ে তাকালো মেহেরুন্নেছার দিকে। বুড়ি, তুমি তো সেই নাচ জানো।
মেহেরুন্নেসা লজ্জা পেয়ে বললেন, তোর দাদা তো আমার নাচ দীক্ষায় প্রেমে পড়ছিল। নুসরাত চোখ বড় বড় করে বলল, ও বাবারে। নুসরাত যখন নিজের রুমে আসলো চোখ বড় বড় হয়ে গেল। তার রুমের দরজায় বড় একটা তালা ঝুলানো। কোমরে হাত দিয়ে কপাল ভাঁজ করে কিছুক্ষণ ইসরাতের রুমের দরজার দিকে তাকিয়ে নিজের রুমের দরজার কাছে গেল, যা এতদিন ধরে পরিত্যক্ত পড়েছিল। সেখানে গিয়েও দেখল তালা ঝোলানো। বাড়িতে যতটা খালি রুম পড়েছিল সবগুলো নুসরাত গিয়ে দেখে আসলো। সবগুলোতেই দরজায় বড় বড় তালা ঝুলানো। জাইনের রুমেও তালা মেরে রাখা হয়েছে। নুসরাত সকাল থেকে সব কিছু মিলালো। মেহেরুন্নেসার এভাবে জানালা লাগিয়ে তাকে বসানো, তারপর একের পর এক গান বাজিয়ে নাচা, সব তাহলে বুড়ির প্ল্যান করে করা ছিল। ইয়া আল্লাহ, আমি বোকা বনে গেলাম। নুসরাত মাথার চুল টেনে ধরল। এই বুড়ি তাকেও ঘোল খাইয়ে দিয়েছে। ইসরাতের রুমের সামনে এসে কতক্ষণ মাথা ঘষল। কি করা যায়, কি করা যায়। কোমরে হাত দিয়ে রুমের সামনে পায়চারি করতে লাগলো। কিছু ভাবতে হবে, না হলে বুড়ি তাকে আরশের রুমে ফিট করে দেবে। নুসরাতের ভাবতেই মাথা গরম হয়ে যাচ্ছে। তাকে আরশের রুমে পাঠাতে চাচ্ছে এই বুড়ি। এরকম কোনো কালেও হতে দেওয়া যাবে না, না মানে না। নুসরাত নিজেকে বলল, মাথা চালার শালি, না হলে দুনিয়ার বাঁশ খাওয়া লাগবে। মাথা কাজ করছে না দেখে মাথায় দুই একটা থাপ্পড় মারল। হঠাৎই ইরহামের মুখটা ভেসে উঠল নুসরাতের মুখের সামনে। হায় হায়, সে তো ভুলে গিয়েছে। ইসরাতের রুম গেলে কি হবে? ইরহামের রুম তো তারই রুম। ইরহাম মানে সে, আর সে মানেই তো ইরহাম। একজন থাকলেই হয়। আজ থেকে ওখানেই ডেরা ঢালতে হবে। নুসরাত নিজেকে বাহবা দিয়ে ইরহামের রুমের দিকে চলে গেল। যেতে যেতে নিজের প্রশংসা করল। क्या आइडिया लगाया है तूने, तेरी जवाब नहीं है नुसरात। ইসরাত রেস্টুরেন্টে হাফ টাইম কাজ করবে। সকাল 11টার সময় থেকে তার কাজ শুরু হবে আর রাত 8টার সময় গিয়ে তার ছুটি। ঘড়িতে 8টা বাজতেই ইসরাত নিজের জিনিসপত্র গুছিয়ে নিল। গলায় স্কার্ফ ভালোভাবে পেঁচালো। ক্যামেলিয়ার কাছ থেকে বিদায় নিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসলো। পেছন থেকে ক্যামেলিয়া চিৎকার করে বলছে, টেক কেয়ার সুইট হার্ট, আগামীকাল আবার দেখা হচ্ছে, দেখে শুনে যেও। ইসরাত রেস্টুরেন্টের বাহিরে বের হতেই দমকা বাতাস এসে তাকে ছুঁয়ে দিল। ভেতরে হিটার অন থাকায় এত শীত বোঝা যায়নি, কিন্তু এখন ইসরাতের কাছে মনে হলো তার শরীর শিরশির করছে এই শীতে। বিড়বিড় করল, বাপরে কি শীত। ক্যাব বুক করে গিয়ে দাঁড়ালো। ইসরাত দেখল তার দেওয়া লোকেশনে 5 মিনিটের মধ্যেই ক্যাব আসছে। ইসরাত হাত দিয়ে হাত ঘষল, মনে হলো হাত জমে গিয়েছে। মাথায় ভালোভাবে ওড়না পেঁচালো যাতে কানে কোনো বাতাস না লাগে। 5 মিনিট পর ক্যাব আসতেই ইসরাত ক্যাবে উঠে বসল। জাইনের অ্যাপার্টমেন্ট শহর থেকে কিছুটা বাহিরে হওয়ায় কখনো কখনো ক্যাব অ্যাপার্টমেন্টের দিকে আসতে চায় না। ড্রাইভার ভেতরে যেতে মানা করে দিল। ইসরাত প্যাচাল করল না। যেতে চাইছে না তাহলে তো আর জোর করে নিয়ে যেতে পারে না। অগত্যায় গাড়ি থেকে নেমে গেল। হাত ঘষতে ঘষতে সামনের দিকে হেঁটে গেল। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় দেখা গেল দুটো ছেলে রাস্তার মধ্যে টাল হয়ে পড়ে আছে। ইসরাত যত দ্রুত সম্ভব এদের পার করতে চাইল, কিন্তু ইসরাত পাশ কাটিয়ে চলে যাওয়ার সময় ছেলে দুটোর মধ্যে মাতালটা ইসরাতকে খেয়াল করে তার সামনে গিয়ে দাঁড়ালো। ইসরাত চুপচাপ নির্লিপ্ত চোখে তাকালো মাতালার সাথে ছেলেটার দিকে। আশেপাশে একটু সতর্ক চোখ ঘোরালো, দেখল কোনো মানুষ আছে কিনা, কিন্তু কোনো মানুষের ছায়াও নেই। চিৎকার করলে নিজেরই ক্ষতি। ইসরাত নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। মনে মনে বলল, ডোন্ট প্যানিক, ইটস নট এ বিগ প্রবলেম। ছেলে দুটোর দিকে শান্ত চোখে তাকালো। কী চাই? মাতাল ছেলেটা ইসরাতের গালে ছুরি স্পর্শ করে বলল, এসআই পাস দে ক্লিয়ার। ইসরাত বুঝল না ছেলেটা কি বলছে, ভ্রু কুঁচকে নিল।
পাশের ছেলেটা ইসরাতের হাঁ করে তাকিয়ে থাকা দেখে ভাঙা ভাঙা ইংরেজিতে বলল, ডোন্ট ট্রাই টু স্কিম। ইসরাত মাথা নাড়ালো। মাতাল ছেলেটা ইসরাতের গালে ছুরি ভালো করে চেপে ধরে মুখে চুমু খাওয়ার মতো করল। ইসরাত ছিটকে দূরে সরে গেল। একটুর জন্য ছুরি লেগে গাল কাটেনি। যা যা পকেটে, মানিব্যাগে আর এই ব্যাগে আছে সব দিয়ে দাও। ইসরাত ছেলে দুটোর দিকে পূর্ণ দৃষ্টি ফেলল। দুজনের মুখ বাচ্চাদের মতো। বয়স 17-18 হবে। এই বয়সে এসব করছে? পড়াশোনার বয়সে রাস্তায় দাঁড়িয়ে মদ খাচ্ছ একজন, আরেকজন রবারি করছো। তোমাদের দেখে প্রচুর কষ্ট হচ্ছে। মাতাল ছেলেটা বুঝল না ইসরাতের কথা। ইসরাতের দিকে ছুরি তাক করে বলল, পেটে ঢুকিয়ে দেব। ইসরাত মাতালের কথা শুনে ঠোঁট বাঁকিয়ে হাসল। এটা তো দেখেই বোঝা যাচ্ছে নকল নাইফ। মাতাল ছেলেটা তার বন্ধুর দিকে নিভু নিভু চোখে চাইল। দুজন কিছু ডিসকাশন করলো নিজেদের মধ্যে। মাতালটা ঢুলো ঢুলো অবস্থায় মোবাইল বের করে তার বন্ধুর কাছে দিল। মাতালের বন্ধু মোবাইল নিয়ে কিছুটা দূরে গেল। যাওয়ার আগে বলে গেল, দেখে রাখিস যেন পালাতে না পারে। মাতাল ছেলেটা ইসরাতের দিকে ছুরি ধরে রেখে ঢেকুর তুলল। ঢেকুর তোলার সাথে মুখ দিয়ে বিশ্রী একটা গন্ধ বের হয়ে আসলো, যা ইসরাতের নাকে স্পর্শ করতেই মনে হলো পেট গলিয়ে বমি চলে আসবে। মাতালের বন্ধু ফরাসি ভাষায় কলে কথা বলতে লাগলো। ইসরাত পকেট থেকে মোবাইল বের করলো ট্রান্সলেটের জন্য। ইসরাতকে মোবাইল বের করতে দেখেও মাতাল ছেলেটা কিছুই বলল না। এদিক সেদিক চোখ টেনে টেনে তাকালো। দেখে মনে হচ্ছে জ্ঞান হারাবে। এক জায়গায় দাঁড়াতে পারছে না, পড়ে যাবে অবস্থা। ইসরাত যতটুকু কথা শুনল তা ট্রান্সলেট করে তার চোখ বড় বড় হয়ে গেল। ছেলেটা বলছে, এখানে একটা মেয়ে পাওয়া গিয়েছে, দেখতে সুন্দর, বডি ফিট, আমরা আপনাদের কাছে বেচে দেব। তার বিনিময়ে আমাকে 10,000 ইউরো দিতে হবে। ওপাশের কথা শোনা গেল না, কিন্তু ছেলেটা বলল, আচ্ছা 5 মিনিট আমি ওকে আটকে রাখতে পারবো, ততক্ষণে তুমি চলে এসো। ইসরাত মাতালটার দিকে একবার তাকালো। মাতাল ছেলেটা চোখ বুজে কোনো রকম দাঁড়িয়ে আছে আর ছুরি দিয়ে এদিক সেদিক তাক করছে। ইসরাত সুযোগের সদ্ব্যবহার করল, মাতালটাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দৌড় দিল। মাতাল রাস্তায় পড়ে গিয়ে ব্যথায় চিৎকার করে উঠল। মাতালের চিৎকার শুনে মাতালের বন্ধু পেছন ফিরে ইসরাতকে পালাতে দেখে চিৎকার করে ইসরাতকে পালানোর জন্য না করল। ফোনে লোকটাকে উদ্দেশ্য করে বলল, তাড়াতাড়ি আসো, তোমার পাখি পালিয়ে যাচ্ছে। ফোন কেটে পকেটে ঢুকালো। ইসরাত যত দ্রুত সম্ভব দৌড়ানোর চেষ্টা করল। বুঝল এরা তাকে হাতের কাছে পেলে ছিঁড়ে খুবলে খাবে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে নাও, আর জীবনেও রাতে অ্যাপার্টমেন্ট থেকে বের হব না। রাতের খাবার শেষে নুসরাত ইরহামের রুমে গেল ঘুমাতে। তখন দেখল রুম ভেতর থেকে লক করে রাখা। নুসরাত ইরহামের রুমের দরজায় বাহির থেকে ধাক্কা দিল, কিন্তু ভেতর থেকে ইরহাম কোনো সাড়া শব্দ করল না। নুসরাত কয়েকবার নক করল। ইরহাম কথা বলল না, দরজাও খুলল না। আমি জানি তুই সজাগ আছিস শালা, দরজা খোল, নইলে তোর দরজা আমি ভেঙে দেব। ইরহাম উত্তর দিল না। নুসরাতের রাগের পারদ আকাশ ছুঁল। দরজায় লাথি মারল, তবুও ইরহাম দরজা খুলল না। নুসরাত গালি দিতে যাবে, তখন দেখল হেলাল সাহেব তার দিকে তাকিয়ে আছেন। নুসরাত বোকা হেসে হেলাল সাহেবের দিকে তাকিয়ে মাথায় ওড়না দিল। এখানে কি করছো তুমি? জি, কিছুই করছি না, ইরহামের সাথে কথা বলতে এসেছি। এত রাতে কথা বলতে হবে না, যাও গিয়ে শুয়ে পড়ো। নুসরাত দাঁতে দাঁত চাপল। হেলাল সাহেবকে চলে যেতে দেখে নুসরাত ভেবে নিল আছে অনিকার রুমে গিয়ে ঘুমাবে। চুপচাপ চলে যেতে নিলে হেলাল সাহেব সামনের দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি এসো, আরশ পরে রুমের দরজা লাগিয়ে দেবে। নুসরাত রাগে পা দিয়ে মেঝেতে আঘাত করল।
হেলাল সাহেব নুসরাতকে ধীরে ধীরে হাঁটতে দেখে এক হাত দিয়ে নুসরাতকে জড়িয়ে ধরে নিজের বুকের সাথে নিলেন। এরপর আরশের রুমের দিকে গেলেন। নুসরাত মেহেরুন্নেসাকে গালি দিল, এই বুড়ি সব করেছে, তাকে বসিয়ে রেখে নিজের কাজ হাসিল করে নিয়েছে। আমি ছাড়ব না বুড়ি তোকে। বুড়ি হলে কি হবে? এই বুড়ির মগজ এখনও কেচির মতো ক্যাচ ক্যাচ করে চলে। হেলাল সাহেব আরশের রুমের দরজায় নক করলেন। আরশ দরজা খুলে মুখের সামনে নুসরাত আর তার বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। কিছু জিজ্ঞেস করার আগেই হেলাল সাহেব বললেন, আজ থেকে তোমার রুমে নুসরাত শিফট হবে। আরশ বিরক্ত হলো, তার রুমেই ময়লাকে কেন রাখতে যাবে? ওর রুমে কি হয়েছে? আম্মা তালা মেরে দিয়েছে, আজ থেকে এটা ওরও রুম। নুসরাতের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, মা, তোমার কাপড়ও রাখা হয়েছে আরশের কাবাডে। নুসরাত জোর করে ঠোঁট দিয়ে হাসি আনল। তার মোটেও হাসার ইচ্ছে নেই, সবগুলো মিলে তাকে বাঁশ দিতে বসেছে। আরশ হেলাল সাহেবের কথা অক্ষরে অক্ষরে মানার জন্য ভদ্রতার সহিত মাথা নাড়াল। নুসরাত ইশারা দিয়ে না করার জন্য বললেও আরশ হ্যাঁ বলে দিল। নুসরাত মুখের বিকৃতি ঘটিয়ে গালি দিল, শালার ভদ্রতা। হেলাল সাহেব নুসরাতকে ওখানে রেখে ধীরে ধীরে হেঁটে চলে গেলেন সিঁড়ির দিকে। আরশ দরজায় এক হাত রেখে নুসরাতের দিকে ঝুঁকে তাকালো। আরশ দরজায় এক হাতে ভর দিয়ে দাঁড়ানোর জন্য রুমে ঢোকার জন্য দরজার পাশে ছিটে ফুটো জায়গা থাকলো না। নুসরাতের দিকে ভ্রু তুলে বলল, কি? নুসরাতও বলল, কি? আমার রুমে কি? নিজের রুমে যা। নুসরাত চিৎকার করে হেলাল সাহেবকে ডাকতে গেল। আরশ মুখ চেপে ধরল, সতর্ক গলায় বলল, চুপ, আওয়াজ ভেতরে, বাহিরে যেন না বের হয়, পরে মেঝেতে শোয়াবো, বিছানায় জায়গা পাবি না। নুসরাত আরশের হাত নিজের মুখ থেকে টেনে ছুটালো। এতক্ষণ মনে হচ্ছিল শ্বাস আটকে মরে যাবে, জোরে শ্বাস ফেলল। আরশের দিকে রুষ্ট নয়নে তাকিয়ে বলল, মেরে ফেলবেন নাকি? আরশ ওই কথার উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, নবম শ্রেণীতে কোন বিভাগের ছাত্রী ছিলি? নুসরাত ভ্রু বাঁকিয়ে বলল, কেন? আপনি কি করবেন আমি কোন বিভাগের ছাত্রী ছিলাম সেটা জেনে? বলতে বলেছি বলবি, এত কেন লাগিয়ে রেখেছিস কেন? নুসরাত নিজের রাগ নিজের ভেতরে চেপে রেখে কোনো রকমে বলল, বিজ্ঞান। তোর মতো গাধি বিজ্ঞান বিভাগে ছিল? হায় আল্লাহ, তুই পাশ করলি কিভাবে? নুসরাত কথা বলল না। কথা বললে এখন মুখ দিয়ে জাতা বের হয়ে আসবে, যে কোনো মুহূর্তে গালিও দিতে পারে। তাই নিজেকে বলল, কন্ট্রোল নুসরাত, কন্ট্রোল। আচ্ছা, তোকে আমি আজ রাতে আমার রুমে থাকতে দেব, তার জন্য একটা কন্ডিশন পূরণ করতে হবে। নুসরাত বিরক্ত হয়ে বলল, কি কন্ডিশন? একটা সূত্র বলতে হবে। নুসরাত টেনে শ্বাস ফেলে বলল, কোন সূত্র বলতে হবে? নিউটনের দ্বিতীয় সূত্র বল। নুসরাত রাগে তিক্ত বিরক্ত হয়ে বলল, মানুষ বিয়ের দিন রাতে নিউটনের দ্বিতীয় সূত্র ধরে? মানুষ না ধরলেও আমি ধরি। নিউটনের সূত্র বলতে পারলে আজ এই রুমে জায়গা পাবি, না হলে পাবি না। আর কিসের বিয়ের রাত? আজ আমাদের বিয়ের 2 দিন হয়ে গেছে, তোর কাছে মনে হচ্ছে আজকে বিয়ের রাত? কিছু খেয়েছিস নাকি? নুসরাত বিড়বিড় করে বলল, আপনি মানুষের কাতারে পড়েন? কি বলছিস? কিছু না, তাড়াতাড়ি সূত্র বল। নুসরাত দাঁতে দাঁত পিষল। আরশের মাথার চুলগুলো ছিঁড়ে ফেলতে পারলে ভালো লাগতো তার। একটা সূত্র বলতে এত সময় লাগে? তাড়াতাড়ি বল। F=ma। নুসরাত সূত্র বলার শেষ হতেই হেলাল সাহেব নিচতলা থেকে চিৎকার করে বললেন, দুজন এখনও দাঁড়িয়ে আছো কেন? ঘুমাতে যাও, পরে ঘুম থেকে উঠতে লেট হবে। আরশকে দরজার সামনে থেকে নড়তে না দেখে ধাক্কা দিয়ে সরিয়ে নুসরাত গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আরশ দরজা লক করে এসে নুসরাতের পা ধরে টেনে ধরল। নুসরাত চিৎকার করে বলল, এই মিয়া,
পা ধরে টানাটানি করছেন কেন? আবহাওয়া অত্যাধিক ঠান্ডা। দূর থেকে পানির কলকল শব্দ ভেসে আসছে। সমুদ্র এত দূরে হওয়া সত্ত্বেও পানির শব্দ ভেসে আসছে, কারণ সব কিছু আজ নিস্তব্ধ হয়ে আছে বলে। একটা ঝিঝি পোকা ডাকার শব্দও শোনা যাচ্ছে না। আশপাশ থেকে মানুষের কি কোনো কুকুরের নড়চড়েরও শব্দ নেই। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলো ধীরে ধীরে কমে যাচ্ছে। বড় বড় ওক গাছগুলো দানবের মতো নিজের ডালপালা ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে, যা রাতের বেলা দেখতে কারোর কাছে মর্মান্তিক, আবার কারোর কাছে ভয়ানক মনে হয়। পরিত্যক্ত বিল্ডিং যা লতাপাতায় চারদিক থেকে ঘুরে আছে। বিল্ডিং দেখে মনে হচ্ছে 7-8 বছর ধরে বন্ধ পড়ে আছে। ফ্রান্সে অহরহ এরকম পরিত্যক্ত বিল্ডিং পড়ে আছে। এইসব বিল্ডিংয়ে কেউ থাকে না, কিন্তু কখনো কখনো বড় বড় জঙ্গি মাস্তানরা এখানে এসে নিজেদের আস্তানা তৈরি করে। যান বাঁচানোর স্বার্থে ইসরাত দৌড়ে পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর ঢুকে গেল। এতক্ষণ ধরে দৌড়ানোর জন্য ইসরাত জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। নিজেকে শান্ত করার চেষ্টা করল। অন্ধকারে সামনের কিছুই দেখা গেল না। সামনে পা বাড়াতেই পাথরের টুকরোর সাথে পা বেঁধে পড়ে গেল। হাতে সূক্ষ্ম ব্যথায় আউচ বলে উঠল। উঠে বসতে গিয়ে স্লিপ হয়ে আবার ওই জায়গায় গিয়ে উল্টে পড়ল। নাক আর কপালে সরু কিছুতে লাগলো। ইসরাত হাতে ভর দিয়ে উঠতে নিলে পাথরের ধারালো প্রান্ত হাতে লেগে হাতের তালু ছেঁচে গেল। ইসরাত উঠে বসে কপালে যেখানে ব্যথা লেগেছিল সেখানে হাত দিল। কপালে হাত স্পর্শ করতেই হাতের আঙুলগুলো আঠালো হয়ে গেল। উঠে বসতেই দেখল টর্চের মৃদু আলো ব্লিডিংয়ের সামনে রাস্তা দিয়ে ধরে রাখা হয়েছে। ইসরাত কোনো রকম উঠে দাঁড়িয়ে ওই জায়গা থেকে সরতে যাবে, বড়সড় পাথরের সাথে পা বেঁধে উল্টে গিয়ে টাইলসের ভাঙা আস্তরণে পড়ল। পরেই ধপ করে শব্দ হলো। ছেলেগুলো ইসরাতের উদ্দেশ্যে বলল, যেখানে আছে সেখান থেকে বের হয়ে আসার জন্য। তারা পেলে ইসরাতকে পিস পিস করে কাটবে। তাদের এত হয়রানি করানোর জন্য, তাই ভালোই ভালোই বের হয়ে আসার জন্য বলল। টাইলসের আস্তরণে পড়ে হাতের কনুয়ে আর পায়ের গোড়ালির হাড্ডিতে ব্যথা পেল। মুখ দিয়ে অস্পষ্ট স্বরে শব্দ বের হয়ে আসলো। টর্চের আলো এদিক দিয়ে পড়তেই ইসরাত নিজের মুখ চেপে ধরল। শ্বাস বন্ধ করে বসে রইল। এই ঠান্ডার মধ্যেও ভ্যাপসা গরম লাগলো। ইসরাতের কাছে মনে হলো নিজের শ্বাস নেওয়ার শব্দ জোরে হচ্ছে। এই শান্ত পরিবেশ অশান্ত করে 2-3 জোড়া পায়ের দৌড়ে যাওয়ার শব্দ শোনা গেল সামনের দিকে। ইসরাত মুখ চেপে ডুকরে কেঁদে উঠল। এ কোন বিপদে পড়ল সে? কিছুক্ষণ পর ইসরাত ধীরে ধীরে উঠে দাঁড়ানোর চেষ্টা করল। পায়ের গোড়ালির কাছে হাড্ডি মটমট করে উঠল। মুখ দিয়ে আওয়াজ বের হওয়ার আগেই ইসরাত নিজের মুখ চেপে ধরল। পা টেনে টেনে সামনের দিকে গেল। রাস্তা ভালোভাবে তাকিয়ে পরখ করে নিল কেউ আছে কিনা। খালি রাস্তা দেখে অ্যাপার্টমেন্টের দিকে দৌড়ালো। পায়ের সূক্ষ্ম ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ল দৌড়ানোর জন্য। ইসরাত পায়ের ব্যথা উপেক্ষা করেও দৌড়ালো। পা ঠিক হবে, কিন্তু সম্মান গেলে সেটা আর ফিরে আসবে না। আগে সম্মান বাঁচানো ফরজ। হেই লেডি, স্টপ। ইসরাত পেছন ফিরে মাতাল আর তার বন্ধুদের দেখে আরও জোরে দৌড় লাগালো। পায়ের ব্যথায় ইচ্ছে করছে রাস্তায় শুয়ে পড়তে, কিন্তু ইসরাত ব্যথাযুক্ত পা নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দৌড়ানোর চেষ্টা করল। নিজেই নিজেকে বলল, আর একটু হাঁটলেই অ্যাপার্টমেন্ট। একটু কষ্ট কর আজ, হাঁপিয়ে যাস না। ইউ ক্যান ডু ইট ইসরাত, ইউ ক্যান ডু ইট। ইসরাত পায়ের ব্যথায় পা মুচড়ে পড়ে গেল। পেছন ফিরে দেখল আর 4 পা বাড়ালেই মাতাল লোকগুলো তাকে ধরে ফেলবে। ব্যথাযুক্ত পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ালো। সামনে তাকাতেই চোখের সামনে নিজের অ্যাপার্টমেন্ট ভেসে উঠল। ইসরাত অ্যাপার্টমেন্টের থেকে 10 হাত দূরে। চিৎকার করতে করতে আসলো, ওপেন দ্য গেট, ওপেন দ্য গেট। দারোয়ান গেট খুলে দিয়ে আশেপাশে তাকালো কে শব্দ দিয়েছে দেখার জন্য।
তখনই দারোয়ানের পাশ ঘেঁষে ইসরাত সাঁ করে দৌড়ে গিয়ে গেটের ভেতরে ঢুকে গেল। ছেলেগুলো কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে রাগী চোখে তাকিয়ে রইল অ্যাপার্টমেন্টের গেটের দিকে। ইসরাতকে গালি দিল, শালি মাদার ফাকার বিচ, তোকে হাতের কাছে পেয়ে নেই, দেখবি কি করি। এত হয়রান করার জন্য হলেও তোকে শাস্তি দেব, ফাকিং বিচ গাল। নুসরাত আরশের কাছ থেকে নিজের পা ছাড়ানোর জন্য আরশের হাতে থাপ্পড় মারল। আরশকে পা ছাড়তে না দেখে নুসরাত নিজের পা দিয়ে আরশের পেটে লাথি মারতে লাগল। আরশ নুসরাতের দুই পা ধরে নিজের হাতের মধ্যে আটকে রাখল। কি ভাই, পা ধরে আছেন কেন? মাপ চাইতে এসেছেন? আচ্ছা, মাফ করে দিলাম, এবার পা ছাড়ুন ভাই। আরশ নুসরাতের পা না ছেড়ে বিছানার মাঝখান থেকে টেনে নিচের দিকে নিয়ে আসলো। নুসরাত আরশের হাত থেকে পা ছাড়ানোর জন্য বিছানার চাদর দুই হাত দিয়ে চেপে ধরল। আরশের পা ধরে টানাটানিতে নুসরাতের প্যান্ট পায়ের গোড়ালি থেকে কিছুটা উপরে উঠে গেল। নুসরাত এক হাত দিয়ে প্যান্ট নিচের দিকে ঠেলে নামাতে নামাতে বলল, আরে ভাই, না বললে বুঝবো কিভাবে? পা ছাড়ুন। পা কি ছুটিয়ে হাতে নিয়ে নেবেন? এসব জন্তু জানোয়ারের ভাষা তো আমি বুঝি না, বাংলা ভাষায় বলেন। আরশ গম্ভীর গলায় বলল, বিছানা থেকে নেমে নিচে আয়। নুসরাত নিজের পা আরশের হাত থেকে ছুটানোর চেষ্টা করে বলল, আরে ভাই, এই শীতের মধ্যে আমি মেঝেতে ঘুমাতে পারবো না। আপনার ইচ্ছে হলে আপনি নিচে ঘুমান, আমি বিছানা ছেড়ে কোথাও যাব না। এই খাচ্চরের বাচ্চা। নুসরাত ফোড়ন কাটল আরশের কথায়, মাথা দুই দিকে নাড়িয়ে বলল, বাপ তুলে গালি দিলে কিন্তু আমিও ছেড়ে কথা বলবো না। আপনার 14 গোষ্ঠী তুলে আমিও গালি দেব। আরও সেই কথার উত্তর না দিয়ে বলল, এই গাধি, তোর পায়ের নিচ দেখেছিস? সারাদিন খালি পায়ে হাঁটলে পায়ের নিচ তো এরকমই থাকবে। জুতো পরিস না কেন? এই, একদম বেশি কথা বলবেন না। জুতো কিনে দেয় আমায়, যে জুতো পরব। এই বাড়ির মধ্যে সব থেকে গরিব হলাম আমি। এক জোড়া জুতো ছাড়া আর নেই, তাও স্লিপার জোড়া ইরহামের, এজন্যই তো খালি পায়ে হাঁটি। যা পা ধুই আয়। নুসরাত নিজের পা ছাড়ানোর ব্যর্থ চেষ্টা বাদ দিয়ে চোখ বুজে শুয়ে থাকল। সে এখন বিছানা থেকে উঠবে, হেঁটে ওয়াশরুমে যাবে, পা ধুয়ে এসে পা মুছতে হবে। তারপর লাইট বন্ধ করে আবার এসে বিছানায় ঘুমাতে হবে। নুসরাতের ভাবতেই মাথা চক্কর মেরে উঠল। বাপরে বাপ, এত কাজ কে করবে? তার বাপের জন্মেও এত কাজ সে করেনি। নিজ মনে বলল, আমি তো পারবো না। তার চেয়ে ভালো চোখ বুজে মরার মতো পড়ে থাকি বিছানার মধ্যে। আরশ নুসরাতের পা ধরে টানল, তবুও নড়ল না। আজ পা ছুটে গেলেও সে নড়বে না। আরশ নুসরাতকে টানতে টানতে নাড়াতে পারল না। নুসরাত বিছানায় সব শক্তি ছেড়ে দিয়ে শুয়ে আছে। আরশ নিজের উপর বিরক্ত হলো। সে ময়লার বস্তাকে বলছে ময়লা পরিষ্কার করার জন্য। যে নিজেই ময়লা সাথী নিয়ে ঘোরে, সে আবার করবে পায়ের নিচের ময়লা পরিষ্কার। হাসালি আরশ। আরশ নুসরাতকে ঘাড়তারার মতো পড়ে থাকতে দেখে লাইট বন্ধ করে হালকা আলোর লাইট জ্বালিয়ে এসে শুয়ে পড়ল। দরজা লক করেছিল, তা আবার খুলে আসলো। আরশ এসে এক প্রান্তে শুয়ে পড়ল। দুজন দুই কোণায় শোয়ায় দুজনের মাঝে ইয়া বড় জায়গা রইল, যেখানে আরশের মতো আরও দুজন ব্যক্তি অনায়াসে শুয়ে পড়তে পারে। রাত 2টো কি 2:30টা। নুসরাতের কাছে মনে হলো দুনিয়ার সব থেকে ভারী বস্তু তার উপর রেখে দেওয়া হয়েছে। ঘুমের মধ্যে ঠেলে সরিয়ে দিল বস্তুটিকে। কিছুক্ষণ পর আবার সেই বস্তু এসে নিজের দুই হাত আর দুই পা দিয়ে পেঁচিয়ে ধরল নুসরাতকে। নুসরাত নিজের সর্বশক্তি দিয়ে চোখ বুজে রেখে বস্তুটিকে সরাতে চাইল, কিন্তু পারল না। বস্তুটিকে যতই সরানোর চেষ্টা করা হচ্ছে, সে ততই আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে পড়ছে। নুসরাত এক চোখ খুলে কিছুক্ষণ ছাদের দিকে তাকিয়ে রইল। সে আসলে কোথায় সেটা বুঝতেই 2 মিনিট সময় লেগে গেল। নিজের পায়ের আর পেটের উপর ভারী বস্তুর অস্তিত্ব পেয়ে সেদিকে তাকালো।
আরশের এরকম তার উপর হাত পা মেলে আরাম করে শোয়া নুসরাতের সহ্য হলো না। তাকে ঘুমাতে দেয়নি, সে কেন ঘুমাতে দেবে? আরশের হাত সরিয়ে দিল নুসরাত। আরশ আবার হাত এনে নুসরাতের কপালের উপর রাখল। নুসরাত রাগী চোখে চাইল আরশের দিকে। রাগে আরশের গালে ঠাস করে থাপ্পড় বসালো। আরশ এক লাফে ঘুম থেকে উঠে টেবিল ল্যাম্প জ্বালালো। নুসরাতের দিকে কিছুক্ষণ তাকিয়ে বুঝতে চাইল কি হয়েছে। গালে জ্বলন অনুভব করে রুক্ষ হাতের তালু স্পর্শ করল সেখানে। নুসরাতের দিকে কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থেকে জিজ্ঞেস করল, রাত বিরাতে থাপ্পড় মারছিস কেন? একজন ঘুমন্ত ব্যক্তিকে থাপ্পড় মারতে তোর মোটেও দ্বিধাবোধ করল না? না, মোটেও দ্বিধাবোধ করেনি। এরকম মহিষের মতো হাত পা তুলে ঘুমালে থাপ্পড় তো খাবেনি। আর আপনার জায়গা ছেড়ে আমার জায়গায় আসলেন কেন? তুই কাকে মহিষ বলছিস? নুসরাতের নির্বিকার জবাব, আপনাকে। আরশ নুসরাতের গাল চেপে ধরল। নুসরাত দুই হাত দিয়ে গাল থেকে হাত সরানোর চেষ্টা করল। আরশ নিজের এক হাত দিয়ে নুসরাতের হাত চেপে রাখল। এটা আমার রুম, আমার বিছানা, আমি যেখানে ইচ্ছে ঘুমাবো। তুই উড়ে এসে জুড়ে বসেছিস, এখন আবার আমাকে মহিষও বলছিস? বাবা! নুসরাতের মনে হলো গাল ফেটে দাঁত ভেঙে যাবে। আরশকে গাল থেকে হাত সরানোর কোনো লক্ষণ না দেখে নুসরাত আরশের গালে কামড় মেরে ধরল। কামড় না মারলে তার গাল ফেটে আরশের হাতে ঢুকে যাবে। আরশ চিৎকার করে নুসরাতের গালে থাপ্পড় মারল। নুসরাত থাপ্পড় খেয়ে গাল ছিঁড়ে দিল। আরশের দিকে লাল চোখ মেলে তাকালো। আরেকটা থাপ্পড় পড়ল নুসরাতের হালকা ফোলা গালে। নুসরাত নিজেকে স্বাভাবিক করার জন্য শ্বাস নিল। দাঁত ভেঙে যায়নি, এটাই বড় কথা। আরশকে তার দিকে তাকাতে দেখে বাঁ হাত দিয়ে আরশের যে গালে থাপ্পড় মেরেছিল সেই গালে থাপ্পড় মারল। এক হাত দিয়ে আরশ নুসরাতের থুতুনি চেপে ধরল, গালে চাপ প্রয়োগ করল অন্য হাত দিয়ে। নুসরাতের মনে হলো দাঁতগুলো মটমট করে সব ভেঙে যাবে। এই বয়সে সে বুড়ি হয়ে যাবে আরশের জন্য। আরশের হাত থেকে নিজের থুতুনি আর গাল ছুটাতে না পেরে আরশের কপালে পড়ে থাকা চুল দুই হাত দিয়ে চেপে ধরল। নুসরাত আরশকে গাল এত জোরে চেপে ধরতে দেখে পা দিয়ে আরশের পেটে লাথি মারল। আরশও নুসরাতের থেকে কম যায় না। নুসরাতের গালে কামড় মেরে ধরল। নুসরাত আরশকে ছুটাতে চাইলেও আরশ ছাড়ল না। নুসরাত আরশের পিঠে ঘাড়ে থাপ্পড় মারতে লাগল। আরশ থাপ্পড় খেয়েও ছাড়ল না। নুসরাত আরশের গালে দুই হাতের নখ বসিয়ে দিল। আরশ নুসরাতের গালে দাঁত বসিয়ে তারপর ছাড়ল। নুসরাত রাগে আরশের গালে থাপ্পড় মেরে বসল। আরশ এক হাত দিয়ে নুসরাতের দুই হাত, আরেক হাত দিয়ে দুই পা একসাথে চেপে ধরল। নুসরাত বসা থেকে দাঁড়ানোর চেষ্টা করল। আরশের হাত থেকে নিজের হাত ছাড়াতে চাইলেও আরশ ছাড়ল না। নুসরাতকে চেপে ধরে রেখে গলার খাঁজে দাঁত বসালো। নুসরাত ছটফট করল। নুসরাতকে নড়াচড়া করতে দেখে পা ছেড়ে দিয়ে ওই হাত দিয়ে মাথা চেপে ধরে রাখল। নিজের সুবিধা মতো কামড় মেরে সরে আসলো। নুসরাত সমান সমান করার জন্য আরশের চুল চেপে ধরল। আরশ এবার নুসরাতের চুল ছাড়ল না, সেও চেপে ধরল। দুজনের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্যে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন হেলাল সাহেব, নাসির সাহেব, ইরহাম, নাজমিন বেগম আর লিপি বেগম। নুসরাত আর আরশ দরজার সামনে নিজের বাপ মা চাচাকে দেখে তাকিয়ে বোকা হাসল। দুজন দুজনের দিকে তাকিয়ে দেখল চুল চেপে ধরে দুজন বসে আছে। নুসরাতের চুল থেকে হাত সরিয়ে এনে ছিটকে দূরে সরে গেল আরশ। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে বোকা হাসল হা হা করে। হেলাল সাহেব গম্ভীর গলায় বললেন, বাড়ি ভেঙে ফেলবে নাকি? এ রাতের বেলায় তোমাদের দুজনের ধুমধারেক্কা শুনে আমাদের যে সমস্যা হবে সেটা ভেবে তো আস্তে ধীরে মারামারি করতে পারো। তোমরা তো জঙ্গলি বুঝলাম, তাই তোমাদের ঘুম নেই, কিন্তু আমরা তো মানুষ, আমাদের তো রাতে একবার হলেও ঘুমাতে হবে। এ রাতের বেলা আবার ঝগড়া বাঁধিয়েছ কেন? কুকুর বিড়ালের মতো না ঘুমিয়ে কুকুরের কামড়াকামড়ি করছো কেন? সারাদিন তো কুকুরের কামড়াকামড়ি করতে দেখা যায়,
এখন থেকে মনে হচ্ছে রাতেও দেখা যাবে। নুসরাত আরশের কাঁধে ঘুষি মেরে বলল, সব দোষ ভাইয়ার। আরশ মুখের বিকৃতি ঘটিয়ে ভেঙালো নুসরাতকে। সব দোষ ভাইয়ার বললেই হলো সব দোষ আমার? লিপি বেগম হাত থাপ্পড়ের মতো করে দেখালেন, আর একটা কথা বললে তার গালে থাপ্পড় পড়বে। আরশ চোয়াল ঝুলিয়ে বসে রইল। নুসরাত নাজমিন বেগমের দিকে তাকাবে না করেও তাকালো। তাকিয়ে দেখল নাজমিন বেগম ভয়ঙ্কর দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। একা পেলে আজ আর আস্ত রাখবে না, বিনা ভেজে কাঁচা গিলে খেয়ে ফেলবেন সেই লোক দিচ্ছেন। ইসরাত কোনো রকম এলিভেটরের ভেতর দাঁড়িয়ে রইল, শরীর ছেড়ে দিচ্ছে। নিজেকে বলল, আর একটু অপেক্ষা কর, এই তো আর 2 মিনিট, রুমে গিয়ে শান্তির ঘুম দিবি। এলিভেটর 7 তলায় এসে খুলে যেতেই ইসরাত পা টেনে টেনে এগিয়ে গেল নিজের ফ্ল্যাটের সামনে। পিন দেওয়ার আগেই ওপাশ থেকে দরজা খুলে গেল। ইসরাতের এই অবস্থা দেখে দরজার ওপাশের মানুষটা কি আঁতকে উঠল? হয়তোবা একটু আঁতকে উঠল, ঠিক বোঝা গেল না। মুখ তো সব সময়ের মতোই গম্ভীর হয়ে আছে। তীব্র আলোক রশ্মি চোখের উপর পড়তেই ইসরাত কপাল ভাঁজ করে চোখ মেলে তাকালো। নিভু নিভু চোখে একবার তাকিয়ে আবার চোখ বন্ধ করে নিল। ধীরে ধীরে যখন সব কিছু মনে হতে লাগলো, চোখ খুলে আবার তাকালো। নিজেকে ড্রয়িং রুমে সোফায় শুয়ে থাকতে দেখে একটু অবাকই হলো বটে। হাতে ভর দিয়ে সোফাতে বসতে যাবে, চিনচিন ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়ল। না চাওয়া সত্ত্বেও মুখ দিয়ে বের হয়ে আসলো ব্যথাতুর শব্দ। জাইন কিচেন থেকে গরম পানি হাতে নিয়ে ফিরে আসলো। ইসরাতকে মুখ চোখ কুঁচকে বসে থাকতে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে? ইসরাত কথা বলল না। ক্লান্তিতে চোখ বন্ধ হয়ে আসছে তার। কথা বললেই মনে হচ্ছে শান্তি নষ্ট হবে। জাইন উত্তর দিতে না দেখে উঠে গিয়ে নিজের রুম থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে আসলো। ইসরাতের হাত টেনে নিয়ে তুলো দিয়ে ময়লা রক্ত পরিষ্কার করল। তুলোয় স্যাভলন লাগিয়ে ইসরাতের হাতের ক্ষতস্থানে স্পর্শ করল। ইসরাতের হাতে স্পর্শ করতেই স্যাভলনের জন্য জ্বালা করে উঠল। ইসরাত দাঁত খিঁচে বসে রইল। জাইন কপালের পাশের ক্ষততে ধীরে ধীরে স্যাভলন লাগিয়ে জায়গা পরিষ্কার করে এড প্লাস্টার লাগিয়ে দিল। জাইন ইসরাতকে জিজ্ঞেস করল, আর কোথাও ব্যথা পেয়েছ? ইসরাত মাথা নাড়িয়ে না করল। জাইন ইসরাতের কথা বিশ্বাস না করে ওভারকোটের উপর থেকে হাতে চাপ দিল। চাপ দিয়ে উপরের দিকে উঠে কনুয়ে চাপ দিতেই ইসরাত ব্যথায় আম্মু বলে চিৎকার করে উঠল। আই অ্যাম সরি, বেশি ব্যথা পেয়েছ? আমি বুঝিনি। আর ইউ ওকে? ইসরাত দাঁতে দাঁত চেপে মাথা নাড়ল। জাইন ইসরাতের হাতের তালু থেকে শুরু করে কনুই পর্যন্ত ক্রেপ পট্টি বেঁধে দিল। পায়ের নখের দিকে তাকিয়ে আঁতকে উঠল। পায়ে কি হয়েছে? নখের এই অবস্থা কেন? ইসরাত মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। আগের তুলনায় মুখ আরেকটু বেশি গম্ভীর হয়ে গিয়েছে। জাইন ইসরাতের পায়ের গোড়ালিতে ধরে মোচড় মারল। ইসরাত পায়ের ব্যথায় চোখ মুখ খিচে আব্বু বলে ডুকরে কেঁদে উঠল। আরে আরে, কান্না করছো কেন? কান্না করো না, পায়ের ব্যথা কমে যাবে। পায়ের হাড্ডি মচকে গেলে ঠিক হয়ে যাবে। ইসরাত কান্না গিলে নিতে চাইল, কিন্তু পায়ের ব্যথা আর হাতের চিনচিনে ব্যথায় না চাইতেও কান্না আসছে। জাইন ইসরাতের পায়ে ক্রেপ পট্টি বেঁধে দিতে দিতে জিজ্ঞাসা করল, আবার পায়ে কি হয়েছে? নখের এই অবস্থা কেন? ইসরাত গম্ভীর গলায় বলল, নখ পড়ে গিয়েছে। কিভাবে? ইসরাত থমথমে গলায় বলল, সাইকেলের চেইনে ঢুকে। জাইনের মাথায় হঠাৎ আসলো এটা তো সে ঘটিয়েছিল। ইসরাতের দিকে অসহায় চোখে তাকিয়ে বলল, এত বছরেও নখ ওঠেনি? ইসরাতের সোজা সাপটা উত্তর, মরে গেছে। জাইন করুণ চোখে তাকিয়ে রইল ইসরাতের দিকে। নিজের উপর নিজেরই রাগ হলো। ইস, মেয়েটার নখের এই হাল সে করেছে। ইসরাত উঠে দাঁড়ালো, পা টেনে টেনে নিয়ে রুমে গেল। জাইন ইসরাতের পায়ের দিকে করুণ চোখে তাকালো।
নিজেকে নিজের কাছে অপরাধী মনে হলো। নুসরাত আরশের চুল ধরে টান দিয়ে বলল, ভাইয়া আমাকে একটা বেশি মেরেছে, তাই সমান সমান করে নিলাম। এবার মনে হচ্ছে সমান সমান হয়েছে। নাজনীন বেগম বললেন, নুসরাত, হাত ভেঙে দেব। স্বামীর উপর হাত তুলো, তোমার সাহস দেখছি দিন দিন বাড়ছে। আরশ নাজনীন বেগমকে উৎসাহ দিয়ে বলল, চাচি, দুই একটা থাপ্পড় মেরে বোঝান তো, স্বামী হলো পিতার সমান। নুসরাত ভুরু চেয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বলেন স্বামী কিসের সমান? আরশ চোরের মতো মুখ লুকালো। নুসরাত চেপে ধরল বলার জন্য। আরশ আমতা আমতা করতে লাগলো, হয়েছে, আর যেন একটা আওয়াজও তোমাদের রুমের বাহিরে না যায়। স্বামী স্ত্রী মিলে যা ইচ্ছে করো, নিজেদের রুম ভেঙে ফেলো, কিন্তু আল্লাহর আস্তে আমাদেরকে ঘুমাতে দাও। হেলাল সাহেব বের হয়ে গেলেন। নাসির সাহেব ভাইয়ের পেছন পেছন গেলেন। নাজনীন বেগম ভাসুরকে বের হতে দেখে হাত উপরে তুলে নুসরাতের দিকে আসলেন। নুসরাত লাফ মেরে গিয়ে আরশের পেছনে লুকালো। আর যদি বেয়াদবি করতে দেখি তাহলে থাপড়ে গাল মুখ বন্ধ করে দেব। আম্মা, থাপড়ে মুখ কিভাবে বন্ধ করবে? দেখবি তুই? না না, দেখব না। নাজনীন বেগম আর লিপি বেগম বের হয়ে গেলেন। নুসরাত আরশের পেছন থেকে উকিঝুঁকি মেরে দেখল মাকে বের হয়ে যেতে। আরশ পেছন ফিরে নুসরাতের দিকে তাকালো। নুসরাতও তাকালো। দুজন দুজনের দিকে রাগী দৃষ্টি দিয়ে গিয়ে শুয়ে পড়ল। আরশ টেবিল ল্যাম্প হাত বাড়িয়ে অফ করে দিল। নুসরাত বালিশের দিকে মুখ দিয়ে পড়ে ঘুমাচ্ছে। আরশ শাওয়ার নিয়ে এসে নুসরাতকে ঘুমাতে দেখে জ্বালালো না। একবার ভাবল জ্বালাবে, পরে ভাবল ঘুমাচ্ছে যখন ঘুমাক, এখন আর জ্বালাবো না। আরশের রুম পরিপাটি করে রাখা। নিজে যেমন পরিষ্কার থাকে তার রুমও সেরকম পরিষ্কার থাকে। কিন্তু নুসরাত আরশের উল্টো। আরশ যেখানে পরিপাটি থাকে, নুসরাত সেখানে অগোছালো হয়ে ঘুরে বেড়ায়। যেখানে খায় সেখানেই ফেলে দেয়। কাবাট খুলে কালো রঙের শার্ট আর কালো রঙের প্যান্ট ইন করে পরে নিল। হাতে কোট নিয়ে রুম লক করে বের হয়ে গেল। আরশ যেতেই নুসরাত আড়মোড়া ভেঙে উঠে বসল। আরশের ওয়াশরুমে ঢুকে সব চোখ দিয়ে স্ক্যান করল। আরশের বাথরুমে দামি দামি ব্র্যান্ডের প্রোডাক্ট দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবল। সব জিনিস দুই হাত ভরে নিয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। ইরহামের রুমে গিয়ে ইরহামকে দেখালো। কিনবি? ইরহাম জিনিসগুলো নাড়িয়ে চাড়িয়ে জিজ্ঞেস করল, তুই কোথায় পেলি এত দামি দামি ছেলেদের জিনিস? পেয়েছি, এবার বল কত টাকা দিবি? দাম তো এগুলোর অনেক বেশি, তুই কত টাকা দিয়ে সেল করবি সেটা বল। মাত্র 2000 টাকা। আচ্ছা দিচ্ছি, কিন্তু খচ্চরনি, তুই দাঁত ব্রাশ করিসনি? না। ছি, মুখ না ধুয়ে রুম থেকে বের হয়ে আসলি? ছি ছি। নুসরাত ইরহামের কাছে আরশের জেল, শেভিং ক্রিম, ফেস ক্রিম, সিরাম সব বেচে দিল। 2000 টাকা প্যান্টের পকেটে ঢুকিয়ে ভাঙা গলায় গান গাইতে গাইতে রুমে আসলো। আরশের কাবাট খুলে নুসরাতের চোখ মনে হয় খুলে হাতে চলে আসবে। কাপড়ে ভর্তি কাবাট। নুসরাত আরশের কাবাডের ভেতর থেকে সব কাপড় বের করে বিছানায় রাখল। জিন্স, ব্যাগি প্যান্ট, কার্গো প্যান্ট, শর্টস, 3/4, গ্যাবার্ডিং সব ধরনের প্যান্ট আছে। শার্টের ওখানে পেল ওভারসাইজ টি শার্ট, ওভারসাইজ গেঞ্জি, ফর্মাল শার্ট। নুসরাত সব হাতে নিয়ে নিয়ে দেখল। সব তো তারই প্রয়োজনীয় জিনিস, এসব তার কাজে আসবে। নুসরাত চেক করার মাঝে ইরহাম এসে নুসরাতকে কাপড় বের করতে দেখল। জিজ্ঞেস করল, এসব দিয়ে তুই কি করবি? দেখ ইরহাম, সব তো আমার টাইপ কাপড়, এগুলো এখন থেকে সব আমার। আমি গরিব, কোনো কাপড় নাই। আর এই ব্যাটার দেখ, কাবাড ভর্তি কাপড়ের কালেকশন। আমি এখান থেকে কিছু নিতে পারি? তু তো মেরি জানে জিগার দোস্ত, যা ইচ্ছে তাই নিয়ে নে। ইরহাম নুসরাতের কথা শুনে আরশের কাপড়ের কাবাড থেকে ইচ্ছে মতো কাপড় নিয়ে নিল। নুসরাত, তোর রুমে তো তালা দেওয়া, রাখবি কই কাপড় তুই? আরে,
চিল ব্রো, তোর কাবাডে রাখবো। নুসরাত আর ইরহাম মিলে আরশের কাবাড খালি করে কাপড় নিয়ে চলে গেল। সব কাপড় ইরহামের কাবাডে দলা পাকিয়ে রেখে দিল। দুজন কাপড়গুলো রেখে হাত ঝাড়ল। এই, ভাইয়া কি পরবে? আমরা তো সব কাপড় নিয়ে চলে এসেছি। আছে, আমার কাছে আইডিয়া আছে। কি আইডিয়া? নুসরাত ইরহামের কানে কানে কিছু বলল। ইরহাম মাথা নাড়ালো। তারপর দুজন দুজনের দিকে তাকিয়ে হাইফাই করে হেসে উঠল। ইসরাত এক ঘুম দিয়ে রাত 2টোর দিকে ঘুম ভাঙল তার। মেঝেতে পা রাখতেই চিনচিন করে উঠল সারা শরীর। কোনো রকম রুম থেকে পা টেনে টেনে বের হয়ে আসলো। ড্রয়িং রুম অন্ধকারে ডুবে আছে। অন্ধকারের মধ্যে হালকা আলোক রশ্মির ছটা সোফার উপর রাখা যান্ত্রিক ডিভাইস থেকে আসছে। জাইন ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো ইসরাতের দিকে। ইসরাত একবার জাইনের দিকে তাকিয়ে কিচেনে যেতে নেবে জাইন সুইচ বোর্ডে চাপ দিয়ে লাইট অন করে নিল। থমথমে গলায় বলল, এখানে বসো, আমি খাবার নিয়ে আসছি। পায়ে ভর পড়লে ব্যথা কমবে না, আরও বাড়বে। জাইন গিয়ে খাবার নিয়ে আসলো। খিচুড়ি আর ডিম করেছে। ইসরাতের মুখে চামচ তুলে খাইয়ে দিতে যাবে তখন ইসরাত বলল, আমি অতটাও দুর্বল নই যে আপনাকে আমায় খাইয়ে দিতে হবে। ধন্যবাদ কনসার্নের জন্য, আমি নিজেই খেয়ে নিতে পারবো। জাইন সোফার উপর প্লেট রেখে ল্যাপটপ কোলে নিয়ে বসে গেল। ইসরাত খাবার শেষ করতে জাইন এসে প্লেট নিয়ে পানি এনে দিল। পানি 2 চুমুক খেয়ে উঠে ইসরাত রুমে চলে গেল। জাইন ইসরাতের দিকে তাকিয়ে থাকলো নির্নিমেষ দৃষ্টিতে। তার নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। তার জন্যই মেয়েটার পায়ের নখ উপড়ে গিয়েছে। জাইনের চোখের সামনে আবার ইসরাতের পা ভেসে উঠল। সে মাথা ঝাড়া দিল যাতে আর মনে না আসে। আরশ রাত 10টার দিকে বাসায় আসলো। রুমে গিয়ে নুসরাতকে একবার খুঁজল কিন্তু পেল না। না পেয়ে রুমের দরজা লক করে হাতে টাওয়াল নিয়ে আরশ গোসল সারতে গেল। গোসল শেষে টাওয়াল কোমরে পেঁচিয়ে বাহিরে বেরিয়ে আসলো। হাত দিয়ে চুল নেড়ে পানি ঝাড়ল। কাবাড খুলে আরশের চোখ ছানা বড়া হয়ে গেল। তার কাবাডের ভেতরের কাপড়গুলো উধাও হয়ে গিয়েছে। ছোট কাপড়ের ড্রয়ার খুলে আরশের চোখ বিস্ময়ে বড় বড় হয়ে গেল। তার কোথাও কোনো কাপড় নেই। নুসরাতের কাপড় যেখানে রাখা হয়েছে সেখানের পাট খুলেও দেখল ব্যাগি প্যান্ট কয়েকটা, ফ্লোরাল প্যান্ট, টি শার্ট ছাড়া আর কিছুই নেই। নুসরাতের কাপড়ের জায়গা খালি খালি পড়ে আছে। আরশ কাবাডের নিচের দিকে তাকালো। যেখানে কমফোর্টার রাখা থাকে সেখানে লাল কালার গেঞ্জি আর হলুদ কালার 3/4 প্যান্ট রাখা। আরশ রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে টাওয়াল পরে রুম থেকে বের হয়ে আসলো। নুসরাত ইরহামের রুমে বসে লুডো খেলছিল। আরশকে ধরাম করে দরজা খুলে রুমে ঢুকতে দেখে নুসরাত আর ইরহাম দুজনেই কেঁপে উঠল। আরশ রাগে কথা বলতে পারল না। দাঁতে দাঁত চেপে নুসরাতের দিকে রাগী চোখে নাক ফুলিয়ে তাকিয়ে রইল। ইরহাম বুঝল আবহাওয়া গরম, কেটে পড়াই ভালো। আলগোছে আরশের পাশ কাটিয়ে বের হয়ে গেল রুম থেকে। নুসরাত মাথা কাত করে আরশের দিকে গভীর চোখে তাকালো। চোখ বড় বড় করে আরশের উপর থেকে নিচের দিকে চোখ বুলালো। চোখ বুলানোর শেষে ঠোঁটে ঠোঁট চেপে মুচকি মুচকি হাসল। আমার কাপড় কি করেছিস? নুসরাত সেই কথার উত্তর না দিয়ে আরশের দিকে এগিয়ে গেল। তর্জনী আঙুল তুলে আরশের বুকের মাঝ বরাবর ঘোরালো। আরশ নুসরাতকে উত্তর না দিতে দেখে হাত চেপে ধরে বুকের উপর থেকে নামিয়ে আনল। প্রশ্নের উত্তর দে। নুসরাত মুখে হাত দিয়ে আরশের দিকে নির্লজ্জের মতো তাকিয়ে বলল, বাহ, আপনার অ্যাপস আছে, আগে তো দেখিনি। আরশ নুসরাতকে তার দিকে এভাবে তাকাতে দেখে থতমত খেল। নুসরাতকে নিষেধ করে বলল, নির্লজ্জের মতো তাকাবি না। আমার কাপড় কই রেখেছিস এসে বের করে দে। না দিলে কি করবেন? তোর সামনে আমি সারা রাত এভাবেই বসে থাকব। নুসরাত বাঁকা চোখে তাকিয়ে বাঁকা হাসল। উপস, আমি ভয় পেয়ে গেলাম।
আপনাকে তো এভাবে দেখতে প্রচুর হট লাগছে। চলুন চলুন, আপনাকে সামনে বসিয়ে আজ সারা রাত মন ভরে দেখব। চাইলে আপনি টাওয়ালটাও খুলে ফেলতে পারেন, এতে আপনাকে আরও বেশি হট অ্যান্ড সেক্সি লাগবে। আর আজ রাতে যদি আমার নিজের উপর কন্ট্রোল হারাই, তাহলে ডাব্লিউ ম্যাচও হয়ে যেতে পারে। আরশ নুসরাতের চোখ চেপে ধরল। নুসরাত আরশের হাত চোখের উপর থেকে টেনে নামাতে চাইল, কিন্তু আরশ শক্ত করে ধরে রাখল। নুসরাত হাসকি গলায় বলল, আপনাকে দেখে আমার কী যে করতে ইচ্ছে করছে। পার্সোনাল রুমে চলুন, টাইটলি চেপে ধরে আপনার ঠোঁটে একটা চুমু খাবো। আরশ নুসরাতের ফাউল কথায় কান দিল না। গম্ভীর গলায় বলল, আমার কাপড় বের করে দে। ভাই, আমি কি জানি? আপনার কাপড় কোথায় আপনি জানবেন, আর আমি জানলে তো বের করে দেব। আমি আপনার কাপড় কোথায় রাখা সেটাই জানি না। নুসরাত, গালে কিন্তু থাপ্পড় পড়বে। ভালোই ভালোই দিয়ে দে বলছি। থাপ্পড় পড়লে আমিও এটা বলবো আমি জানি না। জানি না মানে কি? জানি না। আরশের ইচ্ছে করল না নুসরাতের সাথে কথা বলতে। রুম থেকে বের হতেই আহান আরশকে দেখে চিৎকার করে তার মাকে ডাকল, আম্মু, দেখে যাও, সেজো ভাইয়া লেহেঙ্গা পরে নিয়েছে ব্লাউজ ছাড়া। আরশ দৌড়ে গিয়ে আহানের মুখ চেপে ধরল। ততক্ষণে রুহিণীও চলে এসেছেন। আরশকে টাওয়াল পরে দাঁড়িয়ে থাকতে দেখে নিজে লজ্জা পেয়ে চলে গেলেন। আরশের লজ্জায় গাল লাল হয়ে গেল। নুসরাত আরশকে লজ্জা পেতে দেখে ছেলেরা যেভাবে মেয়ে দেখলে মুখ দিয়ে শীষ দেয়, নুসরাতও সেভাবেই শীষ দিল। আহান লুটোপুটি খাচ্ছে হেসে, ভাইয়া লেহেঙ্গা পরেছে তাহলে উপরে কেন ব্লাউজ পরেনি? নাজমিন বেগমকে এগিয়ে আসতে দেখে আরশ নুসরাতকে টেনে নিজের সামনে দাঁড় করিয়ে দিল। নুসরাতের মতো ছিমছাম গঠনের মেয়ে আরশের মতো সুঠাম দেহের লোকের সামনে দাঁড়িয়ে অর্ধেকও হলো না। নাজমিন বেগম অনিকার রুমে ঢুকে গেলেন। আরশ নুসরাতকে নিজের সামনে দাঁড় করিয়ে নিজে পেছনে হেঁটে রুমে গেল। নুসরাতের কাবাডের পাট খুলে নুসরাতের টি শার্ট আর কার্গো প্যান্ট বের করল। নুসরাত নিজের জিনিস কবজা হতে দেখে দুই পাশে হাত মেলে গিয়ে দাঁড়ালো কাবাডের সামনে। কি ভাই, আমার জিনিস নিয়ে টানাটানি করছেন কেন? আরশ কাবাডের দরজায় হাত দিয়ে নুসরাতের দিকে ঝুঁকে গেল। নুসরাতের মুখের কাছে নিজের মুখ নিয়ে আসলো। আরশের নাক নুসরাতের নাকের প্রায় ছুঁই ছুঁই। 1 ইঞ্চির দূরত্ব রাখলো নিজেদের মধ্যে। হাসকি স্বরে বলল, তুই তো পুরোটাই আমার। তোর জিনিস আমার জিনিস বলতে কি? কিছু খেয়ে এসেছেন নাকি? আমাকে বোকা পেয়েছেন? শালা অন্যদিকে গিয়ে সব ফ্ল্যাট করেন, আমার সাথে করতে আসবেন না। আপনার থেকে ভালো ফ্ল্যাট করতে আমি জানি, আপনাকে করে দেখাবো। নুসরাত হাত দিয়ে আরশের গালে আঙুল নাচালো। গাল থেকে আঙুল নাকের কাছে নিল, নাক থেকে ঠোঁট, ঠোঁট থেকে থুতুনি বেয়ে বুকের কাছে তর্জনী আঙুল রাখল। আরশ নুসরাতের হাত সরিয়ে দিল বিরক্তির সহিত। নুসরাত ফ্লাইং কিস ছুঁড়ে দিল আরশের দিকে। আরশ বিরক্ত হয়ে বলল, টিজিং করা বন্ধ কর। নুসরাত ঠোঁট চুমুর মতো করে আরশের দিকে তাকালো। আরশ নুসরাতের মুখে হাত দিয়ে ঠেলে পেছনে সরিয়ে নুসরাতের কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আরশ চলে যেতেই নুসরাতের হাসি হাসি মুখ শক্ত হয়ে গেল। দাঁতে দাঁত চেপে কটমট শব্দ করল। রাত 11টা। চাঁদবিহীন আকাশ তারার আলোয় ঝিকঝিক করছে। রাস্তা ধারে মাথা উঁচু করে থাকা ল্যাম্পপোস্টগুলোর ঘোলাটে আলো রাত বাড়ার সাথে সাথে ধিমি হয়ে যাচ্ছে। 2 তলা বারান্দার রকিং চেয়ারে বসে নুসরাত এসব খেয়াল করছিল। বিষণ্ণতা তাকে ঘিরে ধরে রয়েছে। চোখ বন্ধ করে কিছুক্ষণ রকিং চেয়ারে ওভাবেই পড়ে রইল। জীবনের পাওয়া না পাওয়ার হিসেবে পাওয়ার কোটা শূন্য, আর না পাওয়ার কোটা পূর্ণ। লিপি বেগমের ডাকে নুসরাত চোখ মেলে তাকালো। আস্তে ধীরে উঠে বারান্দা থেকে রুমের ভেতরে আসলো। স্লাইডিং দরজা টেনে লাগিয়ে দিল। লিপি বেগম বলে গেলেন রাতের খাবার খেতে আসার জন্য। আরশকেও ডাক দিয়ে বলল তাড়াতাড়ি বের হওয়ার জন্য।
রাতের খাবার খেতে ডাকা হচ্ছে। আরশ ধুম করে ওয়াশরুমের দরজা খুলে বের হলো। নুসরাত আরশের দিকে ফিরেও তাকালো না। রুমের দরজা খুলে বের হতে নিলে আরশ হাত টেনে রুমে ঢুকিয়ে দিল। এই, আমার শেভিং ক্রিম, জেল, সিরাম এগুলো কোথায় রেখেছিস? নুসরাত শান্ত চোখে আরশের দিকে তাকিয়ে নিজের হাত ছুটানোর চেষ্টা করল। আরশ ছাড়ল না হাত, আর একটু বল দিয়ে হাত চেপে ধরল। নুসরাত উত্তর না দিয়ে এদিক সেদিক তাকালো। ও, বুঝেছি, আমাকে জ্বালানোর চেষ্টা করছিস। ভালো ভালো, যা করার কর। যখন আমি পাল্টা ফিরিয়ে দেব তখন কেঁদে কুলো পাবি না। তখন এসে বলিস না আমি কেন করলাম এমনটা। নুসরাত আরশের দিকে তাকিয়ে না চাইতেও ঠোঁট বাঁকিয়ে হাসল। হাসি কোনো রকমে চেপে বলল, হুমকি দিচ্ছেন? আরশ নুসরাতের দিকে হালকা ঝুঁকে কপালে তর্জনী আঙুল দিয়ে টোকা দিয়ে বলল, ওই রকমই কিছু। চামচের টুংটাং শব্দের বাহিরে আজ ফিসফিস হাসির শব্দ পাওয়া যাচ্ছে। ইরহাম নুসরাতের কানে কানে বলল, ভাইয়ার জন্য যে স্পেশালি ড্রেস এনে রেখেছিলি ওগুলো দেখি পড়ল না। নুসরাত মুখে ভাতের লোকমা নিয়ে মাথা নিচু করে ইরহামের কথার উত্তর দিল, শালার জন্য লাল কালার শার্ট এনে রাখলাম আর শালা দেখ আমার কাপড় নিয়ে পরে বসে আছে। ইরহাম জোরে হাসতে গিয়েও গিলে নিল। হাসি আটকানোর জন্য খ্যাক খ্যাক করে উঠল, যাই বলিস, তোর কাপড়ে কিন্তু ভাইয়াকে জোশ লাগছে। দেখ কি কিউট লাগছে। টি শার্ট কিন্তু একদম ফিট হয়েছে, আর প্যান্টটার একটু লম্বা হয়ে গেলে তো হয়েই যেত। তুই এখন থেকে আরেকটু লম্বা প্যান্ট কিনিস তো, তাহলে জামাই বউ দুজনেই এক কাপড় পরতে পারবি। নুসরাত ইরহামের কথার উত্তর না দিয়ে বলল, তুই এরকম খ্যাকশিয়ালের মতো করে খ্যাক খ্যাক করে হাসছিস কেন? ভালো মানুষের মতো হাস। অ্যাবনর্মালদের মতো খিক খিক করছিস কেন? ইরহামের হাসি হাসি মুখটা ধপ করেই অন্ধকার হয়ে গেল। হেলাল সাহেব খাবার শেষ করে মুচকি মুচকি হেসে চলে গেলেন। নাসির সাহেবও কোনো রকম খাবার শেষ করে চলে গেলেন। আহান আজ ঘুমায়নি, সবার সাথে খাবার খেতে বসেছে। নুসরাতের কাপড় আরশকে পরতে দেখে জোহরি নজরে আরশের দিকে তাকালো। থুতুনিতে তর্জনী আঙুল রেখে বলল, ভাইয়া। আরশ খাবার খাওয়া থামিয়ে আহানের দিকে তাকালো। আহানকে দেখল তার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। কি ভাইয়া, তুমি বড় অপর টি শার্ট পরেছ কেন? আরশ কেসে উঠল। রোহিণী পানি ঢেলে আরশের দিকে এগিয়ে দিলেন। পানি নিতে গিয়ে রোহিণীর দিকে তাকাতেই কিছুক্ষণ আগের কথা মনে হলো আরশের। রোহিণীর দিকে না তাকিয়ে হাতে পানি নিল। পানির গ্লাসে চুমুক দিতেই আহান বলল, ভাইয়া, তোমার গালে কামড় কে মেরেছে? বড় অপু মেরেছে নাকি? আমাকে অপু রোজ গালে নাকে কামড় মারে। আরশ মুখে নেওয়া পানি গলায় আটকে ফেলল। বিষম খেয়ে নাকে মুখে পানি আটকে চোখ লাল হয়ে গেল। রোহিণী পিঠে হাত বুলিয়ে দিলেন। সোহেদ হাত ধুয়ে এখান থেকে পালালেন। অনিকা বাবা সত্যি হিহি করে হেসে উঠল। আরশ রুহানির দিকে চোখ তুলে তাকালো না। নুসরাত এত সব কাণ্ড করলেও ও নির্বিকার বসে ভাত গিলছে আর ইরহামের সাথে কথা বলে হিহি করে হাসছে। আহান আবার জিজ্ঞেস করল, ভাইয়া, বললে না কি হয়েছে? আর তখন দেখলাম লেহেঙ্গা পরে ঘুরছিলে, ব্লাউজ পরনি কেন? রোহিণী ধমকে উঠলেন আহানকে, এত প্রশ্ন কিসের? চুপচাপ খাবার খাও। আহান মুখ কাচুমাচু করে বসে রইল। সে কি এমন জিজ্ঞেস করলো যে তার মা তাকে ধমক দিল? শুধু তো জিজ্ঞেস করলো ভাইয়ার গালে কি হয়েছে। অনিকা হিহি করে হাসতে হাসতে নিজের পেট চেপে ধরল। আরশ প্লেটের খাবার কোনো রকম গিলে হাত ধুয়ে প্লেট টেবিলে রেখে দৌড়ালো রুমের দিকে। কিন্তু নুসরাত সে বসে আরাম করে খাবার খেয়ে তারপর উঠল। স্নোফল শুরু হয়েছে। তাপমাত্রা এখন -10 ডিগ্রি সেলসিয়াস। হিটার অন থাকা সত্ত্বেও অ্যাপার্টমেন্ট ঠান্ডা হয়ে আছে। ইসরাতের হাত পায়ের ব্যথা আগের তুলনায় কমেছে।
আজ কাজে যায়নি। ক্যামেলিয়াকে ঘটনা খুলে বলতেই সে আঁতকে উঠেছে। বলল আজ আর আসার দরকার নেই। ভালো হয়ে জয়েন হওয়ার জন্য সে আর লিউ মিলে সামলাতে পারবে। ইস্রাতেই শীতের মধ্যে কমফোর্টার গায়ে জড়িয়ে থাই গ্লাস খুলে বসে আছে। শীতে মুখ দিয়ে হু হু করে শব্দ বের করছে আর হাত ঘষছে। অ্যাপার্টমেন্টের বাহির থেকে কলিং বেল বেজে উঠল। ইস্রাত কমফোর্টারের নিচ থেকে উঠল না। কলিং বেলের শব্দ শুনে রুম থেকে বের হয়ে আসলো। জাইন দরজা খুলে দিতেই সেদিনের দেখা মেয়েটা জাইনের গলা ধরে ঝুলে পড়ল। জাইন আকস্মিক এমন ধাক্কা সামলাতে না পেরে মেয়েটাকে ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরালো। মেয়েটা ধাক্কা খেয়ে দরজার বাহিরে দাঁড়ানো ছেলেটার উপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল। ক্যামেলিয়া চিৎকার করে বলল, ইউ ইসরাইট, তুমি আমাকে ধাক্কা দিলে কেন? লিও ক্যামেলিয়াকে দাঁড় করিয়ে বলল, দেখে শুনে জড়িয়ে ধরবে তো বেবি, ও তো ইসরাইট না, ওর রুমমেট। ক্যামেলিয়া নিজেকে সামলে নিয়ে দাঁড়ালো। জাইনকে দেখে চেনা চেনা মনে হলো, কিন্তু কোথায় দেখেছে মনে করতে পারল না। ও মিস্টার, আই অ্যাম সো সরি, আমি আপনাকে দেখতে পাইনি। আমি মনে করেছি ইসরাইট দরজা খুলেছে। ইটস ওকে। ক্যামেলিয়া নেচে নেচে অ্যাপার্টমেন্টের ভেতরে ঢুকে গেল। লিও পেছন পেছন আসলো। লিও কথা বলা শুরু করলো। জাইন লিওয়ের কথা টুকটাক উত্তর করল। ক্যামেলিয়া ইসরাতের রুমে গিয়ে নখ ছাড়াই ঢুকে গেল। ক্যামেলিয়াকে হঠাৎ এখানে আসতে দেখে ইসরাত উচ্ছ্বাস প্রকাশ করল। এতক্ষণ ধরে সে একা একা বসে বোর ফিল করছিল। নুসরাতকে কল দিয়েছিল, কল ধরেনি নুসরাত। ক্যামেলিয়া লাফ দিয়ে ইসরাতকে জড়িয়ে ধরল। ইসরাত পেছনের দিকে কিছুটা হেলে গেল। হাতের ব্যথায় দাঁত খিঁচে নিল যাতে একটু ব্যথা কম অনুভব হয়। ক্যামেলিয়া জড়িয়ে ধরা থেকে তবুও ইসরাতকে ছাড়ল না। ইসরাত ব্যথায় কুকিয়ে উঠতেই ক্যামেলিয়া ছেড়ে দিল। এহ, সরি ডার্লিং, আমি ভুলে গিয়েছিলাম। ব্যথা পেয়েছ? আই হোপ ব্যথা পাওনি তুমি। ইসরাত হালকা হেসে না করল। ক্যামেলিয়া থাই গ্লাস লাগিয়ে এসে বসল ইসরাতের পাশে। এই শীতের মধ্যে তুমি থাই গ্লাস খুলে বসে আছো? আমার তো শীতে রুহু কাঁপিয়ে তুলছে। উফ। ইসরাত শুধু হাসল। ইসরাতের কপালের 8 প্লাস্টার ক্যামেলিয়া স্পর্শ করল। অনেক বেশি কেটে গেছে? কে ব্যান্ডেজ করে দিল? ইসরাত ধীরে বলল, আমার রুমমেট। ও হ্যাঁ, তোমার রুমমেটকে দেখে আমি টাসকি খেয়ে ফেলেছি। এরকম হ্যান্ডসাম রুমমেট তো আমারও চাই। ইসরাত, তুমি এত হ্যান্ডসাম রুমমেটের সাথে থাকো? ইসরাত শব্দ করে হেসে বলল, লিউকে বলবো তার স্ত্রী অন্য পুরুষের দিকে চোখ দিচ্ছে। আরে, আমি তো মজা করছিলাম। আমার বেবি কারোর থেকে কম নাকি? আসলে ওই ছেলেটা আমার বেবির থেকেও বেশি কিউট। আয় হায়, আমি ক্রাশ খেয়ে গেছি। ইসরাত লিউ বলে ডাক দিতেই ক্যামেলিয়া মুখ কালো করে ফেলল। আমি ভয় পাই নাকি? ডাক দাও, যাই বলো। তোমার রুমমেট কিন্তু সেই হ্যান্ডসাম। আমার এরকম রুমমেট থাকলে আমি সারাদিন রুমমেটকে আমার সামনে বসিয়ে রাখতাম আর গাল ধরে চুমু খেতাম। লিও ইসরাতের রুমে ঢুকতে ঢুকতে বলল, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? আমিও একটু শুনি। ইসরাত কিছু বলার পূর্বেই ক্যামেলিয়া ইসরাতের মুখ চেপে ধরল। এত জেনে তুমি কি করবে? এটা আমার আর ইসরাতের পার্সোনাল কথা। নাসির সাহেবের মিনি অ্যাক্সিডেন্ট হয়েছে। হাতে গরম তেল পড়ে গিয়েছে, তাই কিছুদিনের জন্য তিনি ছুটি নিয়েছেন। ড্রয়িং রুমে বসে কথা বলছিলেন সোহেব, সোহেদ, নাসির আর আরশ। ইরহাম বড়দের মাঝখানে এতিমের মতো মুখ বানিয়ে বসে আছে। মনে মনে গান গাইল, ফাইসা গেছি আমি মাইনকার চিপায়। ভাই, সব কিছুই বুঝলাম, কিন্তু আপনি ছুটি নিলে আপনার কাজগুলো কে করবে? নাসির সাহেব চিন্তিত হলেন। সত্যি কথা তো, তিনি রেস্টে থাকলে তার কাজ কে করবে? নুসরাত সবাইকে দল বেঁধে বসে কথা বলতে দেখে নিজে কোমরে হাত দিয়ে এসে ইরহামের পাশে দাঁড়ালো। সোহেব বললেন, আপনি চিন্তা করবেন না, ইরহাম তো আছে।
সে আপনার কাজগুলো এখন থেকে করবে। ইরহাম আঁতকে উঠল। কাঁদো কাঁদো মুখ বানিয়ে বাপের দিকে তাকালো। তার বাপ তাকে এভাবে ফাঁসিয়ে দিল, এ তার বাপ হতেই পারে না। ছোটবেলায় ওর বাপ চেঞ্জ হয়ে গেছে। সোহেব বললেন, সারাদিন বসে থাকে বাড়িতে, তার চেয়ে ভালো এই সময় কাজে দিলে ভালো হয়। ইরহাম প্রতিবাদ করে উঠল, আমার মতো বাচ্চা মানুষকে তোমরা এসব কাজে কেন নেবে? আমার বয়স এসব করার? আমি এখনও ছোটই রয়েছি। আমি এসব ব্যবসা সামলাতে পারবো না। সোহেব বললেন, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেব। তোমাকে কথা বলতে বলেছি, বড়দের কথার মাঝখানে কথা বলা কোথা থেকে শিখেছ? ইরহাম রাগে লাল হয়ে বসে রইল। সে কাজ করবে কিনা সে কি নিজের মতামত দিতে পারবে না? এ কোন জালিমের ঘরে তার জন্ম হয়েছে? এই শোয়েব তার বাপ হতেই পারে না, না মানে না। সোহেদ বললেন, আহ ভাই, চিৎকার করছো কেন? আর ও কি ব্যবসা সামলাবে? ওর পড়াশোনার ক্ষতি হবে না? ইরহাম মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নুসরাত দাঁড়িয়ে থেকে কথা শুনতে শুনতে ইরহামের গা ঘেঁষে বসল। আরশ একবার নুসরাতের দিকে তাকিয়ে আবার চাচাদের কথায় মনোযোগ দিল। সোহেব বললেন, ইরহাম পড়াশোনা করে, হাসালি আমায়। সারাদিন বাড়িতে ওর যে সঙ্গী আছে ওইটার সাথে টই টই করে ঘুরে বেড়ানো ছাড়া আর কোনো কাজ করে বলে তো আমার মনে হয় না। পড়াশোনা তো লাটে উঠেছে, যা করেছে অনেক, এখন ব্যবসায় মনোযোগ দিক। ইরহাম কাঁদো কাঁদো গলায় বলল, আব্বু, আমি এখনও ছোট রয়েছি। এখন আমার টই টই করে ঘুরে বেড়ানোর বয়স, তোমাদের মতো বুড়োদের সাথে ব্যবসা করার বয়স না। আমি পারবো না। এসব ব্যবসা ট্যাবসার জন্য অন্য কাউকে দেখো। সোহেব ক্ষেপে গেলেন। তাদের বুড়ো বলে হাত তুলে থাপ্পড় মারতে যাবেন, তখনই নুসরাত বলল, ও তো ঠিকই বলেছে চাচ্চু, তোমরা তো বুড়োই হচ্ছ, আমাদের মতো তো আর বাচ্চা হচ্ছ না, বয়স তো বাড়ছে। তাহলে সত্য কথা বলাতে ক্ষেপে গেলে কেন? সোহেদ হাহা করে হেসে উঠলেন। সোহেব মুখ কাচুমাচু করে গিয়ে আবার নিজের জায়গায় বসলেন। নাসির বললেন, জায়ান তো তোমার মতো বসে নেই ইরহাম, সে নিজের কাজ করছে, আরশও আমাদের যথেষ্ট সাহায্য করছে। এখন আমার হাত ঠিক না হওয়া পর্যন্ত তুমি জয়েন করো, মাসে মাসে তোমাকে বেতন দেওয়া হবে, আর সাথে বোনাসও পাবে। ইরহাম টাকার লোভেও গড়ল না। না মেজো বাবা, আমি এসব করব না। আমি এখন লাইফ এনজয় করতে চাই। এসব বোরিং ব্যবসায় ঢুকে নিজের লাইফের এই সময় আমি ওয়েস্ট করতে চাই না। সোহেদ বললেন, শোনো ইরহাম, একটু টাইম দিলেই হবে, এতে কোনো সমস্যা নেই। কয়েকদিন পর যেখানে তুমি নিজে থেকে না চাইলেও যেতে হবে, সেখানে এখন থেকে জয়েন করলে তোমার নিজেরই লাভ। কাজ বুঝবে, পরে যখন তোমার ইমপ্রুভ হবে তখন উপর পদে উঠবে, আর সাথে টাকাও পাবে, আর সামনের দিকে তোমার হেল্পও হবে। ইরহাম কিছু ভাবল। নখ কামড়াতে কামড়াতে নুসরাতের দিকে তাকাতেই মাথায় আইডিয়া এলো। সে কেন ফাঁসবে? নুসরাতকে ফাঁসিয়ে দিলে কেমন হয়? ইরহাম নুসরাতের দিকে তাকিয়ে পৈশাচিক হাসি হাসল। মেজো বাবা, আব্বু, চাচ্চু, আমি একটা অফার দেব, মানবে তো? সোহেদ বললেন, কি অফার? আপনাদের কাজের জন্য একজনকে চাই, যে মেজো বাবার কাজগুলো করবে, তাই তো? তো আপনারা এক কাজ করুন, এই যে আমার পাশে যে মেয়ে আছে ওইটাকে ওখানে ঢুকিয়ে দিন, আর এমনিতেও সবার সামনে নিজেকে আমার বড় বলেই জাহির করে। নেন, এইটাকে ব্যবসায় নিয়ে নেন, ক্যাসা লাগা মেরা অফার। আরশ ইরহামের ওপর চূড়ান্ত লেভেলের বিরক্ত হলো। এটা কোনো কথা? এই বাচাল বেয়াদব অ্যাডভান্সটাকে তাদের এখানে নেবে? মনে মনে দোয়া করল চাচ্চু যাতে রাজি না হয়। নুসরাত বলল, ভাই, আমাকে ফাঁসিয়ে দিচ্ছ কেন এখানে? আমি এসব ব্যবসার বও বুঝি না। আপনারা যাকে নিতে চাচ্ছেন তাকেই নিন, আমাকে এসবে টানবেন না। আমি এক অবলা নারী। আর কে বলল আমি তোর থেকে বড়? আমি তোর থেকে গুণে গুণে 13 দিনের ছোট।
বললেই হলো, তুই আমার বড়। মেজো বাবা, এই ব্যাটা ছেলেকে ব্যবসায় নিয়ে ঢুকান। নাসির সাহেব বললেন, চুপ, দুজনে আর একটা কথাও না। ইরহাম আর নুসরাত দুজন আগামীকাল থেকে জয়েন করছো, আর কোনো রকম উল্টাপাল্টা কাজ করবে না। 2 বছর আগে যা করেছো তা তো একদম না। নুসরাতের ইচ্ছে করলো মাটিতে গড়াগড়ি করে কান্না করতে। ইরহামের দিকে তাকিয়ে পিঠে ঠাস করে থাপ্পড় বসালো। শালা মির্জাফরের বংশধর, তুই আমার বন্ধু হতেই পারিস না? তোর সাথে আমার সম্পর্ক এইখানেই শেষ। আজ থেকে তুই কে আমি চিনি না, আর আমি কে তুই চিনিস না। সম্পর্ক শেষ মানে এখানে, এই মুহূর্তে, এই তারিখেই শেষ। ইরহাম নাটকীয় ভঙ্গিতে বুকের বাপাস চেপে ধরে বলল, না পিয়ারি, এ হতে পারে না। সন্ধ্যা 6টায় দুপুরে রান্না করল জাইন। সুগন্ধি পুরো অ্যাপার্টমেন্টে মোমো করে উঠল। ক্যামেলিয়া নাক টেনে সুবাস নিল। মুখ দিয়ে আহা বলে তৃপ্তিদায়ক শব্দ বের করল। কি সুবাস! ঘ্রাণেই তো আমার ঘ্রাণেন্দ্রিয় সহ পেট ভরে গেল। আজ কিও আমাদের ওর রান্না করা খাবার খাওয়াবে? ইসরাত কিছুই বলল না, চুপচাপ বসে রইল। ল্যাপটপ বিছানার একপাশ থেকে নিয়ে আসলো। নুসরাতকে ভিডিও কল দিল। ক্যামেলিয়া নিজে নিজে কথা বলছে। ক্যামেলিয়ার দিকে ধ্যান না দিয়ে ল্যাপটপে তাকাতেই দেখল নুসরাত কল কেটে দিয়েছে। ইসরাত আর কল দিল না। ক্যামেলিয়া দরজার ওখানেই দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে। কিছুক্ষণ পর পর নাক টেনে নিয়ে শ্বাস বন্ধ করছে আর শ্বাস ছাড়ছে। আহা, গন্ধে তৃপ্তি চলে আসছে। আর খাবার দেখলে তো মনে হচ্ছে আর খেতে হবে না, গন্ধ শুকে পেট ভরে যাবে। এত মজার কী রান্না করছে তোমার রুমমেট? ইসরাত কিছু বলার পূর্বেই পুরো রুম কাঁপিয়ে ফোন আসলো। ফোনের শব্দে ক্যামেলিয়া বিরক্ত হলো। সে একটা কাজ করছে, তার মধ্যেই ফোন কল এসে তাকে ডিস্টার্ব করছে। ইসরাতের দিকে তাকিয়ে বলল, এই কুকুরের মতো নোংরা মুখ বন্ধ করাও তো, আমি ডিস্টার্ব হচ্ছি। ইসরাত মাথা নাড়িয়ে কল ধরল। নুসরাতের ফিসফিস কণ্ঠ ভেসে আসলো, কি, এত রাতে কল করছিস কেন? ইসরাত উত্তর না দিয়ে জিজ্ঞেস করল, তোর রুম অন্ধকার কেন? আরে, কাজ করছি, আস্তে কথা বল, না হলে আমার জামাই ঘুম থেকে উঠে যাবে আর আমার কাজ করা হয়ে যাবে। সারাদিন কত পরিশ্রম করে আমার জামাইটা, শব্দ করে কথা বলিস না, বেচারার ঘুম ভেঙে যাবে। ইসরাত কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কী কাজ করছিস? নুসরাতের তেরা উত্তর শুনে ফাটা বেলুনের মতো মুখ চুপসে গেল ইসরাতের। জামাইকে চুমু খাচ্ছি, দেখবি তুই? ইসরাত আতঙ্কিত গলায় বলল, না বোন, দেখব না। তুই দেখ তোর জামাইকে, অন্যের জামাই আমি দেখে কি করব? তুই চাইলে দেখতে পারিস। শালা হট হয়ে শুয়ে আছে বিছানায়, পুরো হট চকলেট লাগছে। ছি, নাউজুবিল্লাহ, এসব কি কথা বড় বোনের সাথে? নুসরাত কথার উত্তর না দিয়ে নিজের কাজে ব্যস্ত হলো। ইসরাতের কানে হঠাৎ ঘটঘট শব্দ আসলো। এই, কি করছিস তুই? নুসরাত বাঁকা হাসল, যা অন্ধকারের মধ্যে দেখা গেল না। খাট জোড়া দেওয়া যেসব স্ক্রু দিয়ে ওই সব স্ক্রু খুলছি। খাটের স্ক্রু খুলে কি করবি? খাট তো ভেঙে যাবে। জামাইয়ের মাথা জায়গায় নাই, তাই জায়গায় লাগিয়ে দেব। শালার মাথা মনে হচ্ছে আজকাল খুলে পড়ে যাবে। সারাদিন মাথায় হাত দিয়ে বসে থাকে, তাই একটু টাইট দিয়ে দিচ্ছি একমাত্র বোন হিসেবে। পরে আমার সাথে লড়াই করতে এসে পারবে না। স্ক্রু দিয়ে ঢিলে হয়ে যাওয়া মগজ আজ টাইট করে দেব। ইসরাত মৃদু চিৎকার করে বলল, তুই কি পাগল? তো এখন কি সার্টিফিকেট দেখাতে হবে আমি পাগল কিনা তা জানানোর জন্য? ইসরাত তপ্ত শ্বাস ফেলল। এই মেয়ে একটা সোজা কথারও জবাব দেবে না, সব সময় উল্টোপাল্টা জবাব দেবে, এটাই পণ করে রেখেছে। নুসরাত নিজের কাজ শেষ করে বের হয়ে আসলো খাটের নিচ থেকে। ইসরাতের দিকে তাকিয়ে এবার আর্তনাদ করে উঠল, এ
কি হয়েছে? এটা কখন হলো? আর কিভাবে হলো? কে করেছে এইসব? ওই শালা জাইন ভাই তোর ওপর নারী নির্যাতন করছে? আমাকে একবার বল, আমি এক্ষুনি পুলিশ নিয়ে আসব। আমার বোনের গায়ে হাত দেয়া? আরে, এত ডেসপারেট হোস না। জাস্ট ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাঁ, বললেই হলো? ঝেড়ে কাশো তো বাবু। কি হয়েছে সাফ সাফ করে বলো। ইসরাত ধীরে ধীরে সব খুলে বলল। নুসরাত রাগে দাঁত কটমট করে উঠল। সে পারলে ওইগুলোকে এক্ষুনি শিক্ষা দিয়ে দিত। আচ্ছা ভালো থাক, পরে কথা বলছি। আমার হাতে ব্যথা করছে। আর দুপুরের খাবার এখনও খাইনি। নুসরাত ইসরাতকে শাসিয়ে বলল, নিজের খেয়াল রাখবি, ফল খাবি। জাইনকে বলবি তোর কেয়ার করতে, সুন্দর ব্যবহার করতে, আর বেশি করে ভালোবাসতে। ইসরাত হালকা হেসে বলল, আচ্ছা। জাইন ক্যামিলিয়াকে ডাক দিল। ক্যামিলিয়া মনে করল জাইন তাকে উকিঝুঁকি মারতে দেখে ফেলেছে। চোরের মতো মুখ বানিয়ে কিচেনে গেল। গিয়ে দেখল জাইন অ্যাপ্রন পরে টপাটপ টমেটো কাটছে। কাটতে কাটতে দুই একটা মুখে ঢুকাচ্ছে। আপনি গিয়ে ড্রয়িং রুমে বসুন, দুপুরের খাবার খেয়ে নেবেন। ক্যামেলিয়া ভদ্রতা দেখিয়ে বলল, এসবের কি প্রয়োজন? আমরা তো খেয়ে এসেছি। আরেকবার বলো প্লিজ। আমি এগুলো টেস্ট করতে চাই। এগুলো দেখে কত সুস্বাদু মনে হচ্ছে। আহ, আমায় ডাকছে এদেরকে খাওয়ার জন্য। না না, প্রয়োজন আছে। আপনি গিয়ে বসুন, আর আপনার হাজবেন্ডকেও সাথে নিয়ে আসুন। ক্যামেলিয়া হেহে করে হেসে বলল, এত করে বলছেন যখন তখন আর না করি কিভাবে? আচ্ছা, আপনার মন রক্ষার্থে আমি বসছি। জাইন অদ্ভুত চোখে তাকিয়ে রইল ক্যামেলিয়ার দিকে। আমি কখন এতবার সাধলাম আপনাকে? ক্যামেলিয়া শুনল না। সে নাচতে নাচতে কিচেন থেকে বেরিয়ে গেল। আহা, এতক্ষণ ধরে উকিঝুঁকি মারা তবে বিফলে যায়নি। ইসরাইতের রুমমেটটা মনে হচ্ছে খুবই ভালো। যেমন রূপ তেমন ছেলেটার গুণও আছে। জাইন খাবার পরিবেশন করে ইসরাতকে রুম থেকে আনতে গেল। ধরে ধরে নিয়ে এসে বসালো সোফার উপর। জাইন গম্ভীর গলায় জিজ্ঞেস করল, ব্যথা পাচ্ছ? ইসরাত মাথা নাড়িয়ে না বলল। জাইন ইসরাতের প্লেটে খাবার বেড়ে দিল। ক্যামিলিয়াকে বলার প্রয়োজন হলো না। সে নিজে থেকেই হাত লাগিয়ে প্লেটে খাবার নিয়ে নিল। তারপর হেহে করে হাসল। দুপুরের খাবার খেয়ে ক্যামেলিয়া ঢেকুর তুলল। আহ, কি মজাদার খাবার! ছেলেটা ভালোই রান্না করতে পারে। খাবার খেয়ে কচ্ছপের মতো পেট উপরের দিকে দিয়ে বসে রইল ক্যামেলিয়া। ভাবসাব এমন আজ আর এখান থেকে যাবে না। লিউ দুই একবার যাওয়ার কথা বলল। ক্যামিলিয়া সেটার উত্তর দিল না। ধমক দিয়ে নিজের পাশে বসিয়ে রাখল। লিউ শুধু অসহায় চোখে তাকিয়ে থাকল ক্যামেলিয়ার দিকে। ক্যামেলিয়া পেটে হাত দিয়ে হাত বুলাচ্ছে। লিউয়ের দিকে তাকানোর সময় তার নেই। এত সুস্বাদু খাবার খাওয়ার পর কার ইচ্ছে হবে বাসায় যাওয়ার? হুম, কারোরই না। পৃথিবী কাঁপিয়ে বর্ষণ নামল। আষাঢ় মাসের বৃষ্টি বিরামহীন চলছে। রাস্তাঘাট স্যাঁতসেঁতে হয়ে আছে। সৈয়দ বাড়ির প্রাঙ্গণ থেকে বের হয়ে আসলো ব্ল্যাক কালারের অডি আরএস। মেইন রোডে উঠে গিয়ে গাড়ি স্পিড বেড়ে গেল। হাই লেভেলের গান বাজছে গাড়িতে, যা গাড়ির বাহির থেকেও একটু আধটু শোনা যাচ্ছে। গানের সাথে তাল মিলিয়ে গান গাচ্ছে ড্রাইভিং সিটে বসে থাকা মেয়েটা। পেছনের সিটে দুই হাত বুকের উপর বেঁধে মুখ ফুলিয়ে বসে আছে ইরহাম। সে আসতে চায়নি, কিন্তু নুসরাত তাকে জোর করে ধরে নিয়ে এসেছে। পাশের সিট থেকে বিরক্তিকর দৃষ্টিতে আরশ নুসরাতের দিকে তাকিয়ে আছে। নুসরাত পাত্তা দিল না। সে এখন গান গাইতে ব্যস্ত। সামনে জ্যাম দেখে নুসরাত গাড়ি থামালো। গাড়ির কাঁচ নামিয়ে আশেপাশে তাকালো। নুসরাতদের গাড়ির পাশে এসে আরেকটা অফ হোয়াইট কালার মিশেলে গাড়ি থামল। অপর পাশের গাড়িটির কাঁচ নামানো। গাড়ির ভেতর থেকে মাহাদির মাথা বের হয়ে আসলো। হেই মামা, আমার কল ধরছিস না কেন? আমি কি করেছি?
আরশ কথা না বলে মুখ ফিরিয়ে রাখল। ইরহাম ব্যাকসিটের গাড়ির কাছ নামিয়ে মুখ বের করল। হ্যালো ভাইয়া, কী অবস্থা? এই তো বিন্দাস। তোমার কি অবস্থা? আর তুমি কোথায় যাচ্ছ ওর সাথে? আজ থেকে আমি অফিসে জয়েন করছি, তাই ভাইয়ার সাথে যাচ্ছিলাম। গুড। মাহাদি আবার আরশের দিকে তাকালো। আরশ এদিক সেদিক তাকালো, মাহাদির দিকে না তাকানোর জন্য। এমন অভিনয় করে সে মাহাদিকে চেনেই না। ইরহাম নতুন ড্রাইভার নাকি? আগের জনের কি হয়েছে? ইরহাম কিছু বলতে যাবে নুসরাত ফোড়ন কাটল। গাড়ির ছাদ খুলে মাথা থেকে ক্যাপ সরালো। মাহাদির দিকে তাকিয়ে বোকা হাসল। ভাইয়া, আমি আপনার একমাত্র দ্বিমাত্র ত্রিমাত্র ভাবি। আমাকে চিনতে পারছেন না? এভাবে ড্রাইভার বলে অপমান করতে পারলেন? মাহাদির চোখ মনে হলো ভেতর থেকে খুলে হাতে চলে আসবে। নুসরাতের দিকে একবার তাকিয়ে দেখল আরশের ফরমাল শার্ট প্যান্ট পরে বসে আছে। কিছুটা নার্ভাস হয়ে মাহাদি বলল, ও ভাবি, আপনি আপনি এরকম ড্রাইভারের সিটে বসে আছেন, তাই মনে করেছিলাম নতুন ড্রাইভার। আসলে আমার জামাইয়ের টাকা আজকাল অনেক কমে গিয়েছে, তাই ড্রাইভারকে বিদায় দিয়ে নিজেই ড্রাইভার হয়ে গিয়েছি। ভবিষ্যতের জন্য সেভিংস করছি। আমার মতো এত গুণবতী বউ পেয়ে আপনার বন্ধু গুণে গুণান্বিত, তাই না গো? আরশ কোনো কথা বলল না, মুখ শক্ত করে বসে রইল। মাহাদি হেহে করে হাসল। ভাবি, আপনার কিডন্যাপ করে বিয়ে করা ছাড়া আরও অনেক গুণ আছে মনে হচ্ছে। আমার বন্ধু তো সত্যিই খুব গর্ববতী। সরি, আই মিন ভাগ্যবতী। না না, উনি ভাগ্যবতী হবেন কেন? এটা তো ওমেন ভার্সন, উনি হবেন মেল ভার্সন। তাহলে মেল ভার্সন হলো ভাগ্যবান। পেছন থেকে গাড়ির হর্নে নুসরাত সামনে তাকালো। কথা বলায় এত ব্যস্ত ছিল যে সামনের দিকে তাকায়নি। এতক্ষণে জ্যাম ছুটে গিয়েছে। নুসরাত ঝটপট বিদায় নিল মাহাদির কাছ থেকে। নুসরাত গ্লাস লাগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করল। হুইল ঘুরিয়ে ঝটপট একপাশ করল গাড়ি। যারা তার পেছনে দাঁড়িয়ে ছিল তাদের যাওয়ার জন্য সাইড দিতে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরে শক্তপোক্ত দেহের একটা লোক রাস্তার ধারে দাঁড়িয়ে কানে ফোন এঁটে কথা বলছিল। দূর হতে লোকটাকে দেখে ইনায়ার চিনতে একটু অসুবিধা হলো না। এটা তার প্রেমিক পুরুষ, যে এখন অভিমানী পুরুষে পরিণত হয়েছে, যে গত 1 মাস ধরে তার ফোন কল, মেসেজ, টেক্সট কোনো কিছুরই রিপ্লাই করছে না। এত কিসের অভিমান তার সাথে? হঠাৎ করে জায়ানের দেখা পেয়ে ইনায়ার মনে হলো গ্রীষ্মকালের কড়া রোদে এক পশলা বৃষ্টির মতো। সময় নষ্ট না করে কালবৈশাখী ঝড়ের মতো এসে ইনায়া জায়ানকে জড়িয়ে ধরল। জায়ান আকস্মিক ধাক্কা সামলাতে না পেরে নিজ জায়গা থেকে 2-1 পা সরে গেল। নিজেকে সামাল দিতে সামনের তারযুক্ত খুঁটি এক হাতের তালু দিয়ে চেপে ধরল। মুখ দিয়ে চিৎকার বের হতে গিয়েও নিজেকে সামাল দিল। ফোনে ধীরে সুস্থে কথা বলে ফোন রাখল। আলগোছে মোবাইল পকেটে পুরে ইনায়াকে ঠেলে দূরে সরাতে চাইল, তবুও ইনায়া সরল না। জাপটে জড়িয়ে ধরে পড়ে রইল জায়ানের বুকে। জায়ান নিজের ঘাড় সমান চুলগুলো ঠেলে পেছনের দিকে সরিয়ে নিল। ইনায়ার পিঠে হাত রাখতে গিয়েও রাখল না। অভিমানে হাত সরিয়ে নিয়ে পকেটে পুরল। গম্ভীর গলায় বলল, ইনায়া, ডিস্ট্যান্স মেনটেন করো। মানুষ আমাদের দেখছে। এখানে তামাশা করার কোনো মানেই হয় না। সরে দাঁড়াও, মানুষ খারাপ বলবে। ইনায়া ফুঁপিয়ে কেঁদে উঠল। জায়ানের ঘাড়ে 2 হাত দিয়ে চেপে ধরল। হাতের নখ সবগুলো দাবিয়ে দিল ঘাড়ের উপর। জায়ান মৃদু চিৎকার দিয়ে ঝটকা মেরে দূরে সরালো ইনায়াকে। ইনায়া ফুঁপিয়ে ফুঁপিয়ে বলল, তুমি আমার কল, মেসেজের রিপ্লাই দিচ্ছ না কেন? আমি ভুল করেছি, তা আমি স্বীকার করছি, কিন্তু সামান্য ভুলের জন্য তুমি আমাকে এত শাস্তি দিচ্ছ কেন? এটা তো আমার পাওনা নয়। তোমাকে ভালোবাসার বদলে তো আমি শুধু কষ্টই পাচ্ছি। কে বলেছে ভালোবাসতে আমাকে?
ইনায়া জায়ানের কথায় পাত্তা না দিয়ে আবার জড়িয়ে ধরতে গেলে জায়ান ধরতে দিল না। 2 হাত চেপে ধরে নিজের গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির দরজা খুলে ইনায়াকে ওঠার জন্য ইশারা করল। ইনায়া কান্না করতে করতে গাড়িতে উঠে বসল। জায়ান গাড়ি স্টার্ট করল। ইনায়া জিজ্ঞাসার প্রয়োজন বোধ করল না। গাড়ি গিয়ে থামল শুনশান এক জায়গায়। মানুষের উপস্থিতি নেই বললেই চলে। গাড়ির কাচ নামিয়ে দিয়ে বলল, কি বলবে বলো, আমি শুনছি। ইনায়া ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে উঠল। জায়ান বিরক্ত হলো না। পকেট থেকে রুমাল বের করে এগিয়ে দিল ইনায়ার দিকে। ইনায়া চোখ মুছল। মুছেও আবার চোখ ভিজে উঠল। তুমি আমাকে ইগনোর করছো কেন? আমি আর কোনোদিন তোমার সাথে এরকম মজা করব না। আমি সরি বলেছি তো। এবারের মতো মাফ করে দাও প্লিজ। আর এরকম করব না। প্লিজ আমার কথা শোনো। কথা বলতে বলতে আবার হু হু করে কেঁদে উঠল। জায়ান হাত বাড়িয়ে চোখের পানি মুছে দিল ইনায়ার। ইনায়া তবুও কাঁদল। জায়ান রাগ করতে গিয়েও রাগ করল না। তার রাগ আসছে না মেয়েটার উপর। এতদিনের জমা হওয়া অভিমান মেয়েটার কান্না দেখে উড়ে গিয়েছে। ইনায়া হাত বাড়িয়ে জড়িয়ে ধরল জায়ানকে। জায়ান এবার সরালো না, নিজের বাহুবন্ধনে টেনে নিল ইনায়াকে। আর এরকম করবে কোনো দিন? আমার 14 গোষ্ঠীর জন্মেও করব না। আমি নিজের কান ধরছি। জায়ান হালকা জোরে হাসল। ইনায়াও হাসল জায়ানের সাথে। ইনায়া মাথা তুলে তাকালো জায়ানের দিকে। জায়ান কপাল দিয়ে কপালে আঘাত করল। ক্যান আই কিস ইউর লিপস? ইনায়া লজ্জা পেল। রক্তিম গাল নিয়ে বলল, ইয়েস। ইনায়ার বলতে দেরি হলো, জায়ানের ঠোঁটের উপর হামলে পড়তে দেরি হলো না। ধীরে ধীরে নিজের ওষ্ঠের সাথে প্রেয়সীর ওষ্ঠ চেপে ধরল। ক্যামেলিয়া কিছুক্ষণ পায়ের উপর পা তুলে বসে থেকে গভীর শ্বাস টেনে নিল। জাইন খাবারের প্লেটগুলো ধীরে ধীরে গুছিয়ে নিয়ে রাখছে কিচেনে। ইস্টাত অলস ভঙ্গিতে সোফায় বসে আছে। ক্যামেলিয়া লিওর কানে কানে কিছু বলল। লিও প্রথমে না করল, কিন্তু ক্যামেলিয়ার জোড়াজুড়িতে রাজি হয়ে গেল। আনছি বলে উঠে গেল। ইস্টাত শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে রইল। পায়ের ব্যথা কমেছিল, কিন্তু এখন মনে হচ্ছে বেড়ে গিয়েছে। পায়ে চিনচিন ব্যথা করছে। ইস্টাত ঠোঁট কামড়ে বসে রইল। জাইন কিচেন থেকে চিৎকার করে বলল, ইস্টাত, পেনকিলার খেয়েছ? ইস্টাত ধীরে বলল, হ্যাঁ। জাইন কিচেনের কাজ শেষ করে নিজের রুমের দিকে যেতে নিলে ক্যামেলিয়া ডেকে উঠল, এখানে বসো, আমাদের সাথে একটু গল্প সল্প করো। এত চুপচাপ থাকলে হয়? জাইন সোফা এসে বসল। লিও এর মধ্যে কয়েকটা কার্ড নিয়ে হাজির। জাইন একবার ক্যামেলিয়ার দিকে তাকালো, আরেকবার কার্ডের দিকে তাকালো। ক্যামেলিয়া নিচ থেকে বলল, চলো ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। জাইন না করার পূর্বেই ক্যামেলিয়া বলল, একদম না করার চেষ্টা করবে না। আমরা 4 জন মিলে খেলবো, অনেক মজা হবে। জাইন কথা বলতে গেলে ক্যামেলিয়া কথা বলতে দিল না। লিও কিচেন থেকে কাচের বোতল নিয়ে আসলো। প্রথমবার ঘোরানো হলো। ইস্টাতের দিকে গিয়ে থামল। ক্যামেলিয়া হু হু করে চিৎকার করে উঠল, ট্রুথ অর ডেয়ার? ট্রুথ। ইসরায়েতের লাভ কেউ ছিল, বা কাউকে তুমি লাভ করো এরকম কেউ আছে? জাইন অধীর আগ্রহে বসে রইল জানার জন্য। ইস্টাত নেতিবাচক উত্তর দিতেই ক্যামেলিয়া বোতল ঘুরিয়ে দিল। এবার লিওর দিকে থামল। ট্রুথ অর ডেয়ার? লিও ট্রুথ বলল। ক্যামেলিয়া কিছু জিজ্ঞেস করার পূর্বেই ইস্টাত থামিয়ে দিল। আমি জিজ্ঞেস করব, লিও, আপনার মোট কতজন গার্লফ্রেন্ড ছিল ক্যামেলিয়া সহ, এবং ক্যামেলিয়া কত নাম্বার? লিও উৎফুল্ল গলায় বলল, আমার মোট 10টা গার্লফ্রেন্ড ছিল, আর ক্যামেলিয়া 7 নাম্বার গার্লফ্রেন্ড। ক্যামেলিয়া খ্যাপা বাঘিনীর মতো তাকালো। লিও ক্যামেলিয়ার দিকে তাকিয়ে আর তাকালো না। দেখে মনে হচ্ছে আস্তার উপর ফ্ল্যাটে গিয়ে ঘূর্ণিঝড় হবে। ইস্টাত আবার বোতল ঘোরানোর জন্য বলল,
ক্যামিলিয়া ঘোরালো এবার জাইনের দিকে গেল। জাইন আগেই বলল ট্রুথ। ক্যামিলিয়া ব্যাঙের মতো লাফ দিয়ে বলল সে খেলবে না। কেউ কেন ডেয়ার নিচ্ছে না? জাইনকে ডেয়ার নিতে হবে। অগত্যায় জাইন ডেয়ার নিল। ক্যামিলিয়া একটা কাচের বক্স জাইনের দিকে এগিয়ে দিল। জাইন চুপচাপ একটা কাগজ হাতে তুলে নিল। ক্যামিলিয়া নিজের কাছে নিল কাগজের ছোট্ট টুকরোটা। ঝটপট কাগজটা খুলে পড়ল। হে হে করে হাসল। কী লেখা আছে? ক্যামিলিয়া জোরে জোরে পড়ে শোনালো, কিস ইওর রুমমেট। জাইন চোখ বড় বড় করে তাকালো। ইস্টাত বসা থেকে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু ক্যামিলিয়া উঠতে দিল না। নিজের সাথে ইস্টাতকে ধরে বসিয়ে রাখল। জাইন গম্ভীর গলায় বলল, এটা করা সম্ভব নয়, অন্য কিছু ডেয়ার দাও। ক্যামিলিয়া একইভাবে বলল, ডেয়ার যা এসেছে তাই করতে হবে, বদলানো যাবে না। তাড়াতাড়ি কিস করো, আরও তো খেলতে হবে। জাইন ইস্টাতের দিকে অসহায় চোখে চাইল। ইস্টাত প্রতিবাদ করতে চাইলে ক্যামিলিয়া বলল, এটা সে নিয়েছে, আমি দিয়ে দেইনি। ঝটপট এবার চুমু খাও ইস্টাতের রুমমেট। চুমু খেয়ে ডেয়ার পূরণ করো, নইলে তোমাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি হিসেবে আমি তোমাকে চুমু খাবো। রেডি হও তার জন্য মিস্টার রুমমেট। জাইন ইস্টাতের দিকে তাকালো। ইস্টাত মাথা নাড়িয়ে না করল। জাইন শুনল না। এই মেয়েকে চুমু খাওয়ার থেকে ইস্টাতকে চুমু খাওয়া ঢের ভালো। মেয়েটার স্ত্রী একটা চুমু খেলে কিছুই হবে না। জাইন ইস্টাতের ঘাড়ের পেছন দিয়ে এক হাত নিয়ে ইস্টাতের মাথা চেপে সামনের দিকে নিয়ে আসলো। আলগোছে কপালে চুমু খেলো। ক্যামিলিয়া লাফ দিয়ে উঠল। চিৎকার করে বলল, এটা হবে না। তুমি ওর লিপে কিস করলে না কেন? তুমি চিটিং করেছ। জাইনের সোজা উত্তর, এখানে লেখা ছিল না কোথায় চুমু খেতে হবে। ক্যামিলিয়া লিওয়ের দিকে ক্ষুব্ধ চোখে তাকালো। পারলে এখনই ভেজে খেয়ে ফেলবে। লিও কেন লিখে দিল না লিপে কিস করতে হবে? অফিসের 2 তলায় আরশের পেছন পেছন নুসরাত আর ইরহাম আসলো। দরজা ঠেলে আরশ ঢুকতেই সবাই দাঁড়িয়ে গেল। আরশ আর ইরহাম সামনের দিকে হেঁটে গেল, কিন্তু নুসরাত দরজার সামনে দাঁড়িয়ে রইল। এ বাবা, এভাবে চলে যাচ্ছে কেন? তাদের পরিচয় করাবে না সবার সাথে? পরিচয় না করালে কি হবে? সে নিজেই পরিচিত হয়ে নেবে। তাই আলম সাহেবকে বলে একটা মাইক আনিয়ে নিল। চিৎকার করে সবার দৃষ্টি নিজের দিকে নিয়ে নিল। হ্যালো গাইস, অ্যাটেনশন প্লিজ। কেউ যখন আমার পরিচয় করাচ্ছে না, আমি নিজেই আপনাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মোবাইলের ক্যামেরা অন করে নিন, পরে আবার আমি বলতে পারবো না। একবার বলবো, পরে শুনতে হলে মোবাইলের রেকর্ড অন করে নেবেন এবং মনোযোগ সহকারে শুনে নেবেন। আপনাকে আমরা চিনি ম্যাম, তাহলে আর পরিচয়ের কি প্রয়োজন? নুসরাত মুখে মাইক ধরে বিরক্তির স্বরে বলল, আরে এটা তো একভাবে, আজ থেকে আরেকভাবে চিনবেন। আর আমার কথার মাঝখানে কথা বলবেন না। তাহলে পরিচয় দিয়ে দেই। আপনাদের স্যারের একমাত্র স্ত্রী আমি। আপনাদের স্যারকে কিডন্যাপ করে বিয়ে করার জন্য আপনাদেরকে দাওয়াত দিতে পারিনি। পরে অনুষ্ঠান হলে অবশ্যই দাওয়াত পাবেন। নুসরাত বুক ফুলিয়ে কথা বলা শেষে সবার দিকে তাকালো। সবাই তার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি ভাই, হাততালি দিন। এত বড় সুসংবাদ দিলাম আপনাদেরকে। আপনারা এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? ক্লাপ ক্লাপ। নুসরাত হাততালি দিয়ে দেখালো হাততালি কিভাবে দিতে হয়। সবাই হাঁ করে তাকিয়ে হাততালি দিল। আরও শেষে নুসরাতকে টেনে নিয়ে নিজের সাথে গেল। নুসরাত পেছন ফিরে তাকিয়ে বলল, আমার জামাইকে কনগ্রাচুলেশনস বলুন। আরে আপনারা তো দেখছি কোনো কাজেরই না, শুধু মুখ দেখা ছাড়া। সবগুলোকে আমি ছাঁটাই করব। এজন্যই ব্যবসার কোনো উন্নতি নেই। আমি এসে গেছি, এখন উন্নতির উপর উন্নতি হবে। আরশ মুখ চেপে ধরল। এরপরও নুসরাত চিৎকার করে কথা বলল, যা উপর থেকে ভূ ভূ শব্দ আকারে শোনা গেল।
ক্যামেলিয়া খেলা শেষ করে জাইনার ইসরাতের কাছ থেকে বিদায় নিয়ে অ্যাপার্টমেন্ট থেকে বের হলো। হাজারবার বিদায় নিয়ে তার বিদায় নেওয়া শেষ হলো না। শেষবারের মতো বিদায় নিয়ে ইসরাতের গালে চুমু খেয়ে চলে গেল। ইসরাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল ক্যামেলিয়ার দিকে। ক্যামেলিয়া দৌড়ে এলিভেটরের ভেতরে চলে গেল। ইসরাতের দিকে একবার ফিরে ফ্লাইং কিস দিল। এলিভেটর বন্ধ হওয়ার আগ পর্যন্ত ক্যামেলিয়া হাত নাড়িয়ে বিদায় নিল। ইসরাত অ্যাপার্টমেন্টের দরজা লাগিয়ে পেছন ফিরে তাকাতেই দেখল তার ল্যাপটপ নিয়ে এসে দাঁড়িয়ে আছে জাইন। মৃদু চিৎকার করে গিয়ে জাইনের হাত থেকে ল্যাপটপ নিতে হাত বাড়ালো। জাইন ল্যাপটপ দিল না, উপরের দিকে তুলে রাখল। ইসরাত লাফ মারতে গিয়েও লাফ মারল না, পরে নিজেই পায়ে ব্যথা পাবে। এক পায়ের আঙুলে ভর দিয়ে হাত বাড়ালো ল্যাপটপ নেওয়ার জন্য। জাইন এক হাত উপরের দিকে করে ল্যাপটপ ধরে রাখল। ইসরাত হাত বাড়িয়ে নিতে চাইল, তার হাত পৌঁছালো না। বিরক্ত হয়ে গিয়ে সোফাতে বসল। জাইন এসে পাশ ঘেঁষে সোফাতে বসল। ল্যাপটপের শাটার খুলতে খুলতে বলল, পাসওয়ার্ড। ইসরাত কথা বলল না। জাইন ইসরাতের দিকে তাকিয়ে মনে মনে কিছু শব্দ গুনে মারল। মারতেই খুলে গেল। ইসরাত বাঁকা দৃষ্টিতে তাকালো জাইনের দিকে। জাইন কিবোর্ডে হাত চালাতে চালাতে ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখাচোখি করে নিল। ইসরাত চোখ বুজে সোফায় শুয়ে পড়েছে। জাইন ধীরে ধীরে কিবোর্ড চাপতে লাগলো যাতে শব্দ না হয়। কিছুক্ষণ পর তাকিয়ে দেখল ইসরাত সোফা থেকে পড়ে যাচ্ছে। হাত বাড়িয়ে মাথা ধরে টেনে নিয়ে তার দিকে আনলো। ইসরাতের মাথা সোফার উপর রেখে বালিশ নিয়ে আসলো। এভাবে বালিশ ছাড়া ঘুমালে পরে ঘাড় ব্যথা হয়ে যাবে। ইসরাতের মাথার নিচে বালিশ দিয়ে পাতলা চাদর গায়ে দিয়ে দিল। হিটার অন করে দিল যাতে ড্রয়িং রুম গরম হয়ে যায়। আলগোছে ইসরাতের চুলে হাত দিতে গিয়েও হাত সরিয়ে নিল। ইসরাতের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল ল্যাপটপের দিকে। নুসরাত আরশের কেবিনের চারদিকে একবার ঘুরে তাকালো। চারিপাশ গ্লাস দ্বারা আবদ্ধ। কেবিনের কালার কালো আর গোল্ডেনের মিশেলে। নুসরাতের কাছে সুন্দর মনে হলো। মনে মনে একটু প্রশংসা করে নিল। চয়েস ভালো আছে শালার। সোফার উপর বসে ভাবতে লাগলো আরশকে কিভাবে বাস দেওয়া যায়। ব্যবসার মাল এদিক সেদিক করে দিলে কেমন হয়? না না, এতে তো আমারই লস, কারণ আমার বাপেরও এটা ব্যবসা। লস করানো যাবে না, অন্য কিছু ভাবতে হবে। কিছু একটা ভেবে প্যান্টের পকেট থেকে মোবাইল বের করে কল করলো ইরহামকে। ফোন অপর পাশ থেকে পিক করার পর নুসরাত ফিসফিস করে ইরহামকে কিছু বলল। ভাইয়া দেখলে দুজনকে ছেড়ে কথা বলবে না। কে বলেছে ছেড়ে কথা বলতে? আমিও তো চাই জড়িয়ে ধরে কথা বলুক। ইরহাম বিরক্ত হয়ে ফোন রেখে দিল। নুসরাত আরশের দিকে তাকালো, যে কপালে ভাঁজ ফেলে ফাইল ঘাঁটছে। কেবিনের বাইরে থেকে নখ ভেসে আসলো। আরশ ফাইল থেকে চোখ তুলে বলল, কামিং। দরজা ঠেলে ভেতরে আসলো রুবা। রুবাকে হঠাৎ এখানে দেখে আরশের চোখ কপালে উঠে গেল। রুবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, মিসেস রুবা, কি মনে করে এখানে? কোনো প্রয়োজন? নুসরাত রুবাকে দেখে মোটেও বিচলিত হলো না। এক পায়ের উপর আরেক পা তুলে বসল। পা দিয়ে মেঝেতে ঠক ঠক শব্দ করল। ইনোসেন্ট মুখ বানিয়ে দুজনের দিকে তাকিয়ে থাকল। রুবা অবাক হয়ে বলল, স্যার, আপনি তো আমাকে ডেকে পাঠিয়েছেন। আরশ মুখ শক্ত করে বলল, আমি কখন আপনাকে ডেকে পাঠালাম? আপনিই তো ডেকে পাঠিয়েছেন। ছোট স্যার বললেন ম্যাম ফোন করে বলেছেন। নুসরাতের পা থেমে গেল। আরশ নুসরাতের দিকে একবার শান্ত চোখে তাকিয়ে রুবার দিকে তাকালো। নুসরাত ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। ও, ভুলে গিয়েছিলাম, এই ফাইলটা দেওয়ার জন্য ডাকিয়েছিলাম আমার ম্যাডামকে দিয়ে। নুসরাত চোখ ছোট ছোট করে নিল। রুবা বের হয়ে যেতেই আরশ নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাত বসা থেকে উঠে দাঁড়ালো।
আরশকে তার দিকে শান্ত চোখে তাকাতে দেখে আরশের পায়ের সাথে তাল মিলিয়ে পেছনের দিকে গেল। নুসরাত সোফার পেছন দিকে গিয়ে আরশের বসার টেবিলের দিকে গেল। আরশ নুসরাতের দিকে তাকিয়ে নুসরাত যেদিকে গেল সেদিকে গেল। পেছাতে পেছাতে গিয়ে টেবিলের সাথে নুসরাত আটকা পড়ল। আরশও নুসরাতের সামনে গিয়ে দাঁড়ালো। এক হাত দিয়ে নুসরাতকে নিজের হাতের মাঝে বন্দি করে মাথা হালকা ঝুঁকিয়ে নিল। কি? নুসরাত নিজের মুখ আরশের মুখের সামনে নিয়ে বলল, কি? তোর সাথে কিছু করতে ইচ্ছে করছে। কি? কথার উত্তর না দিয়ে আরশ নিজের বুড়ো আঙ্গুল দিয়ে নুসরাতের গালে ঘর্ষণ করল। নুসরাতের সামনের দিকে বের করা 2 গোছা চুল কানের পেছনে গুজে দিল। কানের কাছে মুখ নিয়ে বলল, আমাদের তো বাসর করা হয়নি এখনো। দেন লেটস বিগিন দ্য ওয়েডিং নাইট নাও। কি বলিস তুই? আমার কিন্তু মুড আছে এখন। নুসরাত আরশের বুকে ধাক্কা দিয়ে দূরে সরালো। আরশ শার্টের বোতাম খুলতে খুলতে নুসরাতের দিকে এগিয়ে আসলো। নুসরাত হালকা হাসল। আমার কোনো সমস্যা নেই বাসর করতে, কিন্তু সমস্যা নেই তাহলে এখনই করে ফেলি। নুসরাত আরশের কথা শেষ করতে দিল না। আরে ভাই, এত অধৈর্য হচ্ছ কেন? আমাকে কথা শেষ করতে দিন। আরশ শার্টের বোতাম খুলতে খুলতে বলল, কি বল? আমার দেনমোহর আগে পরিশোধ করুন, তারপর না হয় বাসর করবেন। আরশ থমথমে গলায় বলল, দেনমোহর কত টাকা? আপনি জানেন না দেনমোহর কত টাকা? আমি খেয়াল করিনি। এখন বল, টাইম ওয়েস্ট করিস না। ও আচ্ছা, দেনমোহর বেশি না, আপনার অ্যাফোর্টের ভেতরই আছে। আমি আবার ভালো মানুষ, আপনার কথা চিন্তা ভাবনা করে দেনমোহর কমই রেখেছি। বেশি কথা না বলে অ্যামাউন্ট কত তাড়াতাড়ি বল। আমার বাসর করার টাইম ওয়েস্ট হচ্ছে। এই তো মাত্র। আরশ অধৈর্য গলায় বলল, এত লেট করছিস কেন? তাড়াতাড়ি বল। নুসরাত একটু সময় নিয়ে থেমে থেমে বলল, 101 টাকা 53 পয়সা। আরশ মুখ বিকৃত করে বলল, অ্যাঁ? নুসরাত আরশের কথা ঠিক করে দিয়ে বলল, নয় হ্যাঁ। এখন তাড়াতাড়ি আমার দেনমোহর পরিশোধ করুন তো, আর আপনার বাসরও করে ফেলুন। এত কম টাকা রাখতে তোকে কে বলেছিল বোন? বুঝতে হবে না, কার বোন আমি? আরশ পকেট হাতড়ে মানিব্যাগ বের করল। মানিব্যাগ থেকে 120 টাকা বের করে নুসরাতের দিকে এগিয়ে দিল। কি? তোর দেনমোহর? আমার দেনমোহর 101 টাকা 53 পয়সা। আপনি আমাকে 120 টাকা দিয়েছেন, ঠিকঠাক দেনমোহর দিন। নুসরাত 20 টাকা আরশের দিকে ফিরিয়ে দিয়ে বলল, 100 টাকা আমি রাখছি, আপনি আরও 1 টাকা 53 পয়সা দেবেন। তারপর না হয় আপনার বাসর কমপ্লিট হবে, তার আগে এভাবে মিঙ্গেল হয়েও সিঙ্গেল হয়ে ঘুরুন। আমি দেনমোহর দিয়েছি এখন, তার মানে আমি এক্ষুনি বাসর করব। এখন তো সম্ভব না ভাই, দেনমোহর তো পুরো পরিশোধ করেননি। আরও কয়েকদিন আপনিও ভার্জিন ঘুরুন, আমিও ঘুরি। কিন্তু নুসরাত কিছুটা ভাবনা চিন্তা করে বলল, আপনি সত্যিই কি ভার্জিন? তা নিয়ে সন্দেহ আছে আমার। তুই চাইলে চেক করতে পারিস, সুযোগ আছে। নুসরাত শব্দ করে হাসল। আরও শার্টের বোতাম 4টা এর মধ্যেই খুলে ফেলেছে। নুসরাতের দিকে এগিয়ে এসে নুসরাতের শার্টে হাত দিতেই নুসরাত হাত সরিয়ে নিল। হাসি কোনো রকম আটকিয়ে বলল, আজ মনে হয় আপনার ভাগ্য আপনার সাথে নেই, আজ আর বাসর হবে না। আরশ নুসরাতের মুখের দিকে একদৃষ্টিতে তাকিয়ে বলল, কেন? নুসরাত ঠোঁট চেপে হেসে বলল, পিরিয়ড চলছে। তারপর হাহা করে হেসে উঠল। আরশের উজ্জ্বল শ্যামলা হাসি হাসি মুখটা গম্ভীর হয়ে গেল। নুসরাত হাসতে হাসতে পেট চেপে ধরল। মুখ এক হাত দিয়ে চেপে আরশের গম্ভীর মুখের দিকে তাকালো। আরশ তার থেকে দূরত্ব কিছুটা বাড়িয়ে নিয়েছে। কষ্ট করে আপনার শার্টের বোতাম লাগিয়ে নিন।
নুসরাত আরেকটু আরশের দিকে এগিয়ে আসলো। আরশের বুকের বাপাশে আলগোছে মাথা রাখল। নরম মাংসপিণ্ডের স্বাভাবিক ধ্বনি নুসরাতের কানে আসলো। ঠোঁটে ঠোঁট চেপে হাসল নুসরাত। হাত নিয়ে বাপাশে রাখতেই আরশের হৃৎপিণ্ডের স্বাভাবিক গতি কিছুটা অস্বাভাবিক হয়ে গেল। নরম মাংসপিণ্ড উচ্চধ্বনি নুসরাতের কানে এসে লাগল। আরশের শোনার মতো করে বলল, খেলা শুরু করার আগেই তো আপনি ডায়েন্ট করে দিচ্ছেন মিস্টার হাজবেন্ড। ট্রাস্ট মি জান, আমি আপনাকে না আপনার হৃদয় নিয়ে খেলব। গেট রেডি ফর দ্যাট। ইসরাতকে নিয়ে হাঁটতে বের হয়েছে জাইন। চুপচাপ হাঁটছে দুজন। ইসরাতের পা আগের তুলনায় এখন অনেকটাই ভালো। কোনো কাকপক্ষীর নড়চড়ের শব্দ পর্যন্ত শোনা যাচ্ছে না। জাইন আলগোছে নিজের হাত দিয়ে ইসরাতের হাত ধরে নিল। ইসরাত হাত ছুটানোর চেষ্টা করল না। হাঁটতে হাঁটতে সমুদ্রের পাড়ে আসলো দুজন। সমুদ্রের শীতল বাতাসে ইসরাতের শরীর ঠান্ডা হয়ে গেল। জাইন হাতে চাদর নিয়ে বের হয়েছিল, তা পেঁচিয়ে দিল ইসরাতের গায়ে। নিশ্চুপ চারপাশ। ব্যস্ত নগরী এখন শান্ত হয়ে আছে। শুকনো বালির উপর জাইন বসল। ইসরাতকে নিজের পাশ দেখিয়ে দিল বসার জন্য। ইসরাত বসল জাইনের পাশে যথেষ্ট দূরত্ব রেখে। জাইন দূরত্ব মিটিয়ে ইসরাতের পাশ ঘেঁষে বসল। ইসরাতের মাথা টেনে এনে নিজের কাঁধে রাখল। ইসরাত সরানোর জন্য চেষ্টা করলে জাইন বলল, এভাবে থাকো, তোমার শরীরের জন্য ভালো। ইসরাত দোনামোনা করল, তারপর চুপ হয়ে পড়ে রইল জাইনের কাঁধে নড়চড়বিহীন। জাইন শূন্য দৃষ্টিতে তাকালো আকাশের পানে। শীতল পরিবেশ ভঙ্গ করে ভেসে আসলো জাইনের অত্যাধিক ঠান্ডা স্বর। নুসরাতের সাথে আমার ভালো সময় কাটতো ছোটবেলায়। আমি কম কথা বলতাম, নুসরাতও কম কথা বলতো। চুপচাপ শুনতে থাকতো মেয়েটা, তাই ওর সাথে আমার বন্ডিংটা ভালো ছিল, জায়ান আর আরশের চেয়ে। তুমি আর আরশ তো ছিলে এক একটা জিন, শুধু লাফালাফি ঝাপাঝাপি করতে। আরশ তবু আমার কথা শুনতো, কিন্তু তুমি তো কারোর কথা শোনার পাত্রী ছিলে না। একবার রেলিং ধরে লটকাতে তো আরেকবার গ্রিলে উঠে ঝুলে পড়তে। ইসরাত নীরবতা ভেঙে বলল, এসব এখন কেন বলছেন? জাইন মুচকি হাসল। কপালে হাত দিয়ে কপাল ঘষল। ইচ্ছে হলো বলতে, সত্যি বলতে আজকাল তোমার সাথে টাইম স্পেন্ড করতে ভালোই লাগছে। তুমি তো আর কথা বলবে না, আমিই বলি। ছোটবেলার কথা একটু স্মৃতিচারণ করি। তুমিও করো স্মৃতিচারণ আমার সাথে। ইসরাত চুপ হয়ে গেল। জাইন কিছুক্ষণ চুপ থেকে আবার বলল, নুসরাত বন্ধু হিসেবে পারফেক্ট ছিল। আমার সাথী বলতে পারো ওকে। আগে তো গুলুমুলু ছিল, কম কথা বলতো, কিন্তু এখন চিকন হয়েছে, সাথে এত কথাও বলতে পারে। বাপরে! আগের আর এখনকার নুসরাতকে দেখলে মনে হয় আকাশ পাতাল তফাত। কোনোভাবে বদলে গিয়েছে নাকি অন্য বাচ্চার সাথে। তোমার আগের ক্যারেক্টার এখনকার ক্যারেক্টারের মধ্যেও আকাশ পাতাল তফাত। নুসরাত আমাদের পছন্দ করে না কোনো একটা কারণে। আগে তো ন্যাওটা হয়ে আমার সাথে লেগে থাকতো, আর এখন আমাদের দেখলেই ওর উঁচু নাক আরেকটু বেশি উঁচু হয়ে যায়। এবার ইসরাত শব্দ করে হাসল। চাদর শরীরে ভালোভাবে পেঁচিয়ে শ্বাস নিল। জাইনও নিল। জাইন এবার ধীরে ধীরে আসল কথায় আসলো। কারোর জন্য কারোর জীবন আটকে থাকে, এটা সম্পূর্ণ ভুল বলাই চলে। আমি মনে করেছিলাম ডেলাকে ছাড়া আমি বাঁচব না। দেখো, ডেলাকে ছাড়া আমি বেঁচে আছি। দিনকালও ভালোই যাচ্ছে। ডেলাও লাইফ এনজয় করছে, আমিও করছি। কিন্তু দিন শেষে একটা শূন্যতা মনের ভেতর থেকেই যায়। কেন আমার হলো না? আবার মনে হয় যা হয় ভালোর জন্যই হয়। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। জাইন আরও কিছুক্ষণ সময় নিল। ইসরাতের দিকে একবার তাকালো, যে নীরব শ্রোতা হয়ে তার কথা শুনছে। কথার মধ্যে টু শব্দ অবধি করেনি। জাইন টেনে শ্বাস ফেলল।
আমাদের বিয়ের এখন 6 মাস প্রায়। আমি বলবো না আমি ডেলাকে ভুলে গিয়েছি। ডেলা থাক না আমার মনের গহীন এক কোণে। আমার আচরণের জন্য আমি সরি। আমি ভুল করেছি, তার জন্য আমি মাপ চাচ্ছি। সব কিছু ভুলে আমরা কি নতুনভাবে আবার সব কিছু শুরু করতে পারি না? আমি আমার সব ভুল শুধরে নেব। এতদিন শুধু আমি মরীচিকার পেছনে ছুটে মরীচিকা ছাড়া কিছুই পাইনি। কিন্তু এখন আমি মরীচিকার পেছনে আর ছুটতে চাই না। আমি আমার ভুল শুধরে যতদিন বেঁচে থাকি তোমার সাথে বেঁচে থাকতে চাই। তোমার সাথে আমি আমার বৃদ্ধকাল কাটাতে চাই। আর যদি বলো ভালোবাসার কথা, সেটা না হয় তোলা থাক। তুমি আমার ভালো লাগা, মায়া, মোহ, আবেগ হয়ে সারা জীবন আমার হৃদগহীনে থাকবে। তুমি কি আমাকে একটা সুযোগ দিতে পারবে ইসরাত? ইসরাত কথা বলল না। জাইন বলল, কিছু তো বলো। আমার সময় চাই। তোমার যত ইচ্ছে সময় নাও, আমি অপেক্ষায় থাকব।